আচ্ছা, প্রথমত আইভিএফ কে আমরা যে একসময় টেস্ট টিউব বেবি বলতাম, এটা কি একই? অনেকের মাথায় কিন্তু একটা ধারণা আছে যে আইভিএফ মানে একদম 100%, মানে যাবো হয়ে যাবে ব্যাপারটা। মশা মাছির যে হারে ডিম পারবে, যে হারে বংশবৃদ্ধি করবে, বাঘ হাতি সেই হারে করবে না। এবার আমরা খোদার উপর খোদ্দারি করছি, যার হওয়ার না তাকে বানাচ্ছি। সেইটাকে আমরা এখন কোড করি। আগে ছিল এটা 30 to 40%, এখন আরও টেকনোলজি ইমপ্রুভ করেছে, মিডিয়া ইমপ্রুভ করেছে। আমরা মোটামুটি 50-60% সাকসেস রেট পার অ্যাটেম্প্ট বলতে পারি। এজ রিলেটেড ফার্টিলিটির কথা বলছি, যত মহিলার এজটা কম হয় তত এগের নাম্বার বেশি থাকে, কোয়ালিটি গুড হয় না। 30 ক্রস করছে, 35 ক্রস করছে, তখন কি হচ্ছে, এগ নাম্বারটা কমে যাচ্ছে আর কোয়ালিটিটা খারাপ হচ্ছে, তখন একবার অ্যাটেম্প্টে চান্স অফ কনসেপশনটা কম হয়ে যাচ্ছে। পার্টিকুলারলি অভিনেত্রীদের ক্ষেত্রে অনেককে করতে শুনেছি যে ওয়ান্স দে গেট টু আ সার্টেন এজ দে ফ্রিজ দেয়ার এগস। এবার আইভিএফ কাদের করতে হবে? অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ আইভিএফ যদি হয়, সেটা হচ্ছে যদি কারুর ফ্যালোপিয়ান টিউব ব্লকস থাকে, যেখানে হাজব্যান্ড ওয়াইফের খুব একটা মানে প্রেগন্যান্সি, বাচ্চা ইত্যাদি তারা চায় না, কিন্তু তাদের উপর এক্সটার্নাল প্রেশার আছে যে তোমাদের বাচ্চা হতেই হবে, তাদের লাইফ তারা চাইছে না। তো এবার বাড়ির লোককে, সেটা বাড়ির লোককে কাউন্সেলিং, বাড়ির লোককে কাউন্সেলিং। হ্যাঁ, আমি বলি যে বেড রেস্টটা যে ম্যান্ডেটরি এরকম কেউ আমরা আইভি প্রেগনেন্সিতেও বলি না। ফিমেল তার সে যে বাচ্চা ভালোবাসে না তা না, কিন্তু ওর একটা ধারণা আছে প্রেগনেন্সি এলে ও মরে যাবে। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি আমার সমবয়সী যারা ক্লাসমেটস, বন্ধু, তাদের যখন জিজ্ঞেস করতাম যে তাহলে কি চলছে, সবার মুখে একটাই উত্তর থাকতো, ভাই বাড়ি থেকে বিয়ের প্রচুর প্রেশার। বিয়েটা যদি বা করে ফেললো, তারপরে একটা অন্য প্রেশার শুরু হয়, তাহলে গুড নিউজটা কবে পাচ্ছি। কিন্তু এই যে গুড নিউজ অবধি পৌঁছনো, এই রাস্তাটা কিন্তু সবার জন্য খুব একটা সহজ হয় না। অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়, আর সেই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করা যায়, কি কি উপায় আছে, এবং এই ধরনের সমস্যা নিয়ে আমরা খুব ওপেনলি আলোচনা করি না। এইগুলো নিয়েই আজকে আমার সঙ্গে যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে কথা হবে। নমস্কার, আমি দীপ, আর স্বাগত জানাই আপনাকে বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথাতে। আজ আমার সঙ্গে রয়েছেন আমার স্পেশাল গেস্ট ডক্টর সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন আইভিএফ বিশেষজ্ঞ এবং অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক এর ফাউন্ডার। আচ্ছা, আপনাকে প্রথম যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে, এই যে ফার্টিলিটির সমস্যা, বাচ্চা হচ্ছে না কেন, এই সমস্যা নিয়ে যখন আপনার কাছে মানুষ আসে, আপনাদের কাউন্সেলিং বলে একটা জিনিস করতে হয়, ম্যান্ডেটরি। তাহলে কি আপনি বলছেন যে আপনার পেশেন্টের সঙ্গে ইন্টারাকশনটা শুধু সাধারণ ট্রিটমেন্টের বাইরেও কিছু হয়? মানে ধরুন আমার হাড় ভেঙে গেল, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার প্লাস্টার করে দিল, বললো এই ওষুধ খাবে, এতদিনে ঠিক হয়ে যাবে। আপনি বলছেন এর বাইরেও কথা বলতে হয়? একদম, এর বাইরেও। কারণ এটা তো সমগ্র পরিবেশটাকেও অ্যাসেস করতে হয়, কার কোথায় প্রবলেম, আর এমন প্রশ্ন করতে হয়, এত ইন্টিমেট প্রশ্ন করতে হয়, সেইগুলো মানে চট করে ওপেন আপ করতে কিছু সময় লাগে, লোকে বলতে চায় না। ঠিক আছে, এরকম অনেক থাকে। হয়তো বাড়ির লোককে সাথে করে নিয়ে এসছে, তার সামনে খোলাখুলি আলোচনা করা যাবে না, তখন বললাম বাড়ির লোক বাইরে যাও, ওদের সাথে শুধু কথা বলবো। এরকমও হয় যে অনেক সময় ওয়াইফ বলে যে হাজব্যান্ড একটু বাইরে যাক, আমি একটু কথা বলে নি আপনার সাথে, তারপরে আসবে। মানে হাজব্যান্ডের সামনেও সেটা বলছে না, কারণ ধরো হাজব্যান্ডের প্রবলেম আছে, ইরেকটাইল ডিসফাংশন, যেটা ওর সামনে ও ঠিক মতো নিতে পারবে না বলতে গেলে, সেজন্য তখন ওয়াইফ অনেক সময় এরকম বলে যে ম্যাডাম আপনার সাথে একটু কথা বলে নি, তারপর ও আসবে। এবার এর সাথে অনেকে সাইকোলজিক্যাল প্রবলেমও জড়িত থাকে, তো এই জন্য ডিসকাশনের টাইমটা অনেক লং, মানে হিস্ট্রি টেকিং পার্টটা আমাদের অনেক লং। তার সাথে প্রত্যেকটা স্টেপে স্টেপে কাউন্সেল করে যেতে হয় যে হোয়াট ইজ। আর অনেকে নর্মাল সম্বন্ধে ধারণা নেই অনেকে, যেমন ধরুন এই নিয়ে তো সিনেমাও বেরিয়েছে যে ম্যাস্টারবেশন, এটা নিয়ে আমার একটা প্রচন্ড ছুট মারবো। তো আমাদের ওটাও বোঝাতে হয় যে অনেকেও আমাকে এরকমও আমার পেশেন্ট বলেছে যে নিজে ইঞ্জিনিয়ার, যে ম্যাডাম ওটা তো বাড়িতে বলেছিল যখন ছোট ছিলাম যেটা খারাপ জিনিস, করতে নেই। বিয়ের পর থেকেই সেটা নর্মাল কি করে হয়ে যায়, পার্মানেন্ট সেক্সুয়াল ট্রমা তৈরি হয়ে যায়। এরকম অনেক ব্যাপার থাকে যেগুলো নিয়ে আচ্ছা দিস ইজ নর্মাল, এটা তুমি করতে পারো, এটাতে লজ্জার কিছু নেই, এটা স্বাভাবিক, এরকম অনেক কিছু বোঝাতে হয়, কাউন্সেল করতে হয়।
তো এই জন্য এটা একটা লং ডিসকাশন টাইম থাকে। আচ্ছা, এবার একটা একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আইভিএফ কথাটার ফুল ফর্ম হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আচ্ছা, প্রথমত আইভিএফ কে আমরা যে একসময় টেস্ট টিউব বেবি বলতাম, এটা কি একই? হ্যাঁ, একই জিনিস, কিন্তু ব্যাপারটা টেস্ট টিউবে করা হয় না। ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মানে মোদ্দা কথা ভিট্রো হচ্ছে বডির বাইরে। যখন প্রেগনেন্সিটা নর্মালি ন্যাচারালি বডির মধ্যে, মহিলার বডির মধ্যে তৈরি হচ্ছে, এইটা যদি এখন আমরা বাইরের ল্যাবরেটরিতে তৈরি করি প্রেগনেন্সিটা, যেখানে আমরা মহিলার থেকে এগটা নিয়ে নিচ্ছি, হাজব্যান্ডের থেকে শুক্রটা নিয়ে নিচ্ছি, ল্যাবে কালচার করে প্রেগনেন্সিটা বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে এটাকে বলে ইনভিট্রো। বডির বাইরেকে বলা হয় ইনভিট্রো। তো ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রসেসটা ল্যাবরেটরিতে হচ্ছে, ওকে, সেই জন্য এটাকে বলা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। টেস্ট টিউব বেবিটা কমনলি লোকে ওটা বোঝে, কিন্তু এটা কোনো টেস্ট টিউব মানে ইউজ হয় না, মানে এটা কালচার করা হয়, ডিশে কালচার করা। ওকে, আচ্ছা, এবার অনেকের মাথায় কিন্তু একটা ধারণা আছে যে আইভিএফ মানে একদম 100% মানে যাবো হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু সত্যি সত্যি কি তাই? না, সত্যি না, এটাও কাউন্সেলিং এর পার্ট। আমরা সবসময় বোঝাই যে আইভিএফ যখন করতে আসছো, যখন এটা একটা প্রেগনেন্সির ব্যাপারটা হচ্ছে একটা কিউমুলেটিভ অ্যাটেম্পটে প্রেগনেন্সির কথা ভাবা হয়। যে আমরা এটা কেন হয়, কারণ এক একটা প্রজাতির, আমাদের যে অ্যানিমালের প্রজাতি আছে, সবার ফার্টিলিটির যে ক্যাপাসিটি আলাদা, সেটা নেচার বানিয়েছে, আমাদের কিছু করার নেই। সেটা আমি পেশেন্টদেরও বোঝাই যে দেখো, মশা মাছির যে হারে ডিম পারবে, যে হারে বংশবৃদ্ধি করবে, বাঘ হাতি সেই হারে করবে না। মানুষ হচ্ছে সবচেয়ে উপরে পিরামিডের আছে, তো ন্যাচারালি আমাদের ফিকান্ডিটি মানে পার মান্থ যে প্রেগনেন্সি হতে পারে তা হিউম্যানের, সেইটার একটা রেট নেচার ঠিক করে দিয়েছে। এবার আমরা খোদার উপর খোদ্দারি করছি, যার হওয়ার না তাকে বানাচ্ছি। অফকোর্স আইভিএফ আমি যাকে করবো একটা ভ্যালিড রিজন থাকবে, তার নর্মালি হচ্ছে না তাই জন্য করছি। তো সেই ক্ষেত্রে কি হয় যে খোদার উপর খোদ্দারি করছি, কিন্তু কতটা করতে পারি। তো ম্যাক্সিমাম সাকসেস রেট যেটা হয়, যে একটা আমি প্রেগনেন্সি বানালাম, ভালো প্রেগনেন্সি বানিয়ে ট্রান্সফার করলাম, প্রেগনেন্সি পজিটিভ একটা অ্যাটেম্পটের মধ্যে, সেইটাকে আমরা এখন কোড করি। আগে ছিল এটা 30 to 40%, এখন আরো টেকনোলজি ইমপ্রুভ করেছে, মিডিয়া ইমপ্রুভ করেছে, আমরা মোটামুটি 50-60% সাকসেস রেট পার অ্যাটেম্পট বলতে পারি। কিন্তু 100% কারোর জন্য হয় না, মানে একবার করলে 50-60%, পর তার যার হলো না তাকে সেকেন্ড অ্যাটেম্পট করতে হবে। মানে প্রায় অলমোস্ট ইন হাফ দ্য কেসেস ইট ইজ নট সাকসেসফুল। হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে ধরুন প্রথমবার চেষ্টা করলে হলো না, আর আপনারা কি মাল্টিপল অ্যাটেম্পটস করেন? সেই জন্য আমরা যখন প্রেগনেন্সি বানাই, তখন ফার্স্টে যখন অ্যাসেস করি, তখন দেখি যে এগের প্রবলেম কি আছে, স্পার্মের প্রবলেম কি আছে, আমরা কটা এগ এর থেকে পেতে পারি। এটা নাম্বারটা সবার জন্য ফিক্স না। এই যে যখন এজ রিলেটেড ফার্টিলিটির কথা বলছি, যত মহিলার এজটা কম হয়, তত এগের নাম্বার বেশি থাকে, কোয়ালিটি গুড হয়, তো এক অ্যাটেম্পটে হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। যখন না 30 ক্রস করছে, 35 ক্রস করছে, তখন কি হচ্ছে, এগ নাম্বারটা কমে যাচ্ছে আর কোয়ালিটিটা খারাপ হচ্ছে, তখন একবার অ্যাটেম্পটে চান্স অফ কনসেপশনটা কম হয়ে যাচ্ছে। তো যার আমরা পাই, ইউজুয়ালি আমরা ম্যাক্সিমাম 2টো প্রেগনেন্সি ট্রান্সফার করি। এটাও ইন্ডিয়ার ধরুন এআরটি রুলে একটা আমাদের মেনশন করা আছে, বেশি কেউ করতে পারে না। তো একটা কেউ করতে পারে ট্রান্সফার, অথবা ম্যাক্সিমাম 2টো। তাহলে আমি যদি কারোর জন্য 6টা প্রেগনেন্সি বানাতে পারি, তো অফকোর্স বাকি প্রেগনেন্সিগুলোকে আমরা রেখে দিই, তাকে আমরা বলি ফ্রিজিং করা, যেটা লিকুইড নাইট্রোজেনে ফ্রিজ করা থাকে। এইটা কিন্তু বিদেশে আমি শুনেছি, পার্টিকুলারলি অভিনেত্রীদের ক্ষেত্রে অনেককে করতে শুনেছি, যে ওয়ান্স দে গেট টু আ সার্টেন এজ দে ফ্রিজ দেয়ার এগস। হ্যাঁ, যে এই মুহূর্তে বিয়ে করিনি বা এই মুহূর্তে আমার বাচ্চা চাই না, কিন্তু ভবিষ্যতে চাই। হ্যাঁ, ওটাকে আমি বলি একটা ইন্স্যুরেন্স। লোকে লাইফ ইন্স্যুরেন্স করে কেন, কি পরের দিন কি মরে যাবো আমরা? না, অফকোর্স একটা ইনশিওর করে রাখি, যদি কিছু হয় তাহলে আমার ফ্যামিলি সাপোর্ট পেলো, কিছু হলো। এটাও তেমনি এগ হচ্ছে ইন্স্যুরেন্স। ধরো যদি কেউ এগ ইনশিওর করে, মানে ফ্রিজ করে, তাহলে সেটা একটা ইন্স্যুরেন্স হিসাবে তার রয়ে গেল। এখন সে কথার কথা হয়তো অ্যাট দ্য এজ অফ 42 কি 45 সে দ্য রাইট ম্যান অফ আর লাইফ খুঁজে পেলো, তখন হয়তো তার এগটা আর সেই নেই, শি ইজ অলমোস্ট মেনোপজাল, কিন্তু ওর ওই যে এগ রাখা আছে, সেই রাইট ম্যানের থেকে সে তখন প্রেগনেন্সিটা বানাতে পারবে ওই স্পার্ম দিয়ে। আর যদি ধরো সে তার আগেই খুঁজে পেয়েছে, সে তার নিজেই নর্মালি প্রেগনেন্সি হয়ে গেছে, ডিসকার্ড করতে আর কতক্ষণ সময় লাগে? রাইট। আচ্ছা, কিন্তু এই যে আপনি বলছেন যে 50-60% সাকসেস, তার মানে আমি ধরে নিচ্ছি 40-50% চান্স অফ ফেলিয়ার। এবার আপনি একবার অ্যাটেম্প্ট করলেন, সেটা হলো না, ইট ফেলস, আপনি কবার অ্যাটেম্প্ট করতে পারেন? এই অ্যাটেম্পটটা মোটামুটি কোনো লিমিট নেই,
কিন্তু কতবার কতবার, fail হ্যাঁ। করলে আপনি পেশেন্টকে বলবেন যে অন্য কিছু ভাবুন? ইউজুয়ালি সেটা ডিপেন্ড করে আমরা পেশেন্টের কি ফাইন্ডিংস পাচ্ছি, এই ফেলিওরের কারণ হিসাবে আমরা কি বলছি। কারণ যদি দেখা যায় কারণ মেন সমস্যা যেখানে হয় সেটা হচ্ছে যদি প্রেগনেন্সি আমার ভালো আছে, অনেক সময় প্রেগনেন্সির আমরা জেনেটিক টেস্টিংও করি, তাকে বলে পিজিটিএ করা, তো সেইগুলো চেক করলাম প্রেগনেন্সি খুব ভালো, প্রেগনেন্সিতে কোনো খুঁত পাচ্ছি না, কিন্তু বসছে না, তাতে একটা হয় কি যে যেইখানে আমি ট্রান্সফার করছি ওর ইউটেরাসে কারোর সমস্যা আছে, এইটা একটা বড় সমস্যা। যেখানে ইউটেরাসের লাইনিং তৈরি হচ্ছে না বা ইউটেরাসের লাইনিং এ প্রবলেম হচ্ছে, সেইগুলো হচ্ছে বড় সমস্যা, যাকে অনেক সময় যদি রিপিটেড 3বার যদি কারোর একটা ভালো প্রেগনেন্সি দিলাম ফেল করলো, তখন আমরা বলি রিকারেন্ট ইমপ্লান্টেশন ফেলিওর হচ্ছে। এটা একটা ডিফিকাল্ট সিনারিও, বাট ফর্চুনেটলি এটা খুব কম একটা গ্রুপে হয়। বেশিরভাগের ক্ষেত্রেই আমরা কারণটা যদি ঠিকঠাক ডিটেক্ট করতে পারি। এখন এই জন্য বললাম যে সাকসেস রেট, আমি যখন শুরু করেছি তখন এটা আমি বলছি আমি 2008 সাল থেকে আইভিএফ শেখা থেকে শুরু করেছি, তখন ইংল্যান্ডে যেখানে আমি শিখেছি সেখানেও খুব স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড সাকসেস রেট 30% কোট করা হতো। ইন্ডিয়াতেও ওই রকমই 30% এরকমই বলা হতো, কিন্তু সেটাও কটা ক্লিনিক ছিল, কত ফ্যাসিলিটি ছিল না কিছু। কিন্তু আস্তে আস্তে জিনিসটা বেড়েছে। তো এখন যেহেতু বলছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে, কালচার মিডিয়া ইমপ্রুভ করেছে, অনেক কিছু চেঞ্জেস হয়েছে, তার জন্য সাকসেস রেটটা গিয়ে পৌঁছেছে 50-60%, প্রায় বেশিরভাগ ক্লিনিকে। আচ্ছা, ঠিক কি সিচুয়েশনে একটি দম্পতিকে আপনি সাজেস্ট করবেন যে তাদের আইভিএফ এর কথা ভাবা উচিত? হ্যাঁ, যখন কেউ প্রথমে আসে তখন আমরা ফার্স্ট অ্যাসেসমেন্ট করি যে এর কি প্রবলেম। কেউ হয়তো এলো যে আমার সাপোজ কয়েক বছর হলো বাচ্চা হচ্ছে না, এটার একটা রুলে এগেন আমাদের এআরটি রুলটা ভাবতে হবে। এখানে বলা আছে অ্যাটলিস্ট যদি কেউ 1 বছর আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করছে কিন্তু বাচ্চা হয়নি, তাহলে দে কনসিডার টু বি যে এদের জন্য একটা ট্রিটমেন্ট লাগতে পারে, ফার্টিলিটি বিশেষজ্ঞের মানে কারুকে যোগাযোগ করুক। কিন্তু আইভিএফ করতে হবে সেটা না। এবার আইভিএফ কাদের করতে হবে, অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ আইভিএফ যদি হয় সেটা হচ্ছে যদি কারুর ফ্যালোপিয়ান টিউব ব্লকস থাকে, তাদের অন্য কোনো ট্রিটমেন্ট অফার করা যায় না, যেহেতু রাস্তাটা ব্লক, সেখানে ফার্টিলাইজেশনের জায়গাটাই ব্লক রয়েছে, সেই ক্ষেত্রে অ্যাবসলিউট ইন্ডিকেশন। অথবা আরেকটা গ্রুপ হচ্ছে এগ তাড়াতাড়ি ফুরিয়ে গিয়ে প্রিম্যাচিওর ওভ্যারিয়ান ফেলিওর বা মেনোপজ হয়ে গেছে, এরকম আমরা এখন অনেক পাচ্ছি। আনফর্চুনেটলি 30-32-তে তারা আসছে উইথ মেনোপজ। তো এই একটা গ্রুপ পারছে ফর সাম রিজন, আমি জানি না, হয়তো পলিউশন, লাইফস্টাইল, অনেক কিছু ফ্যাক্টরস আছে। কিছুটা পিসিওএস এর সঙ্গে না, একদম এক্সট্রিম অপোজিট। পিসিওএস মানে প্রচুর এগ আছে, ওর মেনোপজ ধরুন 55-60 গিয়ে হচ্ছে। আর এই গ্রুপটা হচ্ছে খুব তাড়াতাড়ি সামহাউ এদের এন্ডোমেট্রিওসিসের সাথে অনেক সময় রিলেটেড, যেখানে চকলেট সিস্ট বলে একটা জিনিস তৈরি হয় ওভারির মধ্যে, সেটা ওভারি টিস্যুকে ডিস্ট্রয় করতে থাকে। কেউ নোয়িংলি, কেউ আননোয়িংলি দে আর গোয়িং থ্রু। অনেকের কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকে বা কারুর আমরা কোনো কারণ বুঝতে পারছি না, যাকে আমরা ইডিওপ্যাথিক বলি, ঠিক আছে, বিকজ কারণ জানি না। এই গ্রুপটার জন্য হচ্ছে এগ ডোনেশন লাগে অনেকের এদের, ঠিক আছে, তো সেই জন্য আইভিএফ ছাড়া কোনো উপায় নেই। অথবা স্পার্মটা এতই খারাপ যেটা নর্মালি কিছুতেই কনসিভ করানো যাবে না, কিন্তু আইভিএফ এ যেহেতু একটা স্পেশাল টেকনিক আছে যাকে আমরা বলি ইক্সি, মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, সেক্ষেত্রে যদি স্পার্ম কাউন্ট এতই ক্রিটিক্যালি লো হয়, ন্যাচারাল কনসেপশন হচ্ছে না, অন্য কোনো ট্রিটমেন্ট অফার করতে পারছে না, সেক্ষেত্রেও আইভিএফ গুড। কেন না, এগটাকে যেহেতু আমরা ইনভিট্রো এগটা বার করে নিচ্ছি, সেখানে স্পার্মটা ইনজেক্ট করে দিচ্ছি, তো তাহলে আমরা ফার্টিলাইজেশন প্রসেস যেটা ওর বডিতে কিছুতেই হচ্ছিল না ওটা করে দিলাম ল্যাবে। তো এবার প্রেগন্যান্সিটা তৈরি হচ্ছে না, কারণ ওই নাম্বার স্পার্মটাকে তো পৌঁছাতে হবে ভেজাইনা থেকে ফ্যালোপিয়ান টিউবের লাস্ট এন্ড অবধি, তো এইটার জন্য তো একটা মিনিমাম নাম্বার নেচার ঠিক করে দিয়েছে। এবার যাদের সেই নাম্বারটা নেই কোনো কারণে, সেইটা আরেকটা গ্রুপ হচ্ছে যাদের নর্মালি স্পার্মই বেরোচ্ছে না, তাদের আমরা বলি অ্যাজুস্পার্মিক। তাদের অনেক সময় টেস্টিসে তৈরি হচ্ছে কিন্তু হয় ভাসটা নেই যেটা দিয়ে বেরোবে, সেটা বেরোচ্ছে না, অথবা এত কম লেভেলে তৈরি হচ্ছে যে এনাফ নাম্বার না হলে বাইরে আসার মতো হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা টেস্টিসের মধ্যে থেকে টিউবিল কালেক্ট করে ওখান থেকে স্পার্ম বার করে সেই স্পার্ম দিয়ে তার বায়োলজিক্যাল প্রেগনেন্সি বানাচ্ছি, যেটা অন্য কোনো উপায় মানে আগে পসিবলি হতো না এই যদি টেকনিকটা না থাকতো। তো এটা গুড থিং যে তারা নিজেদের বায়োলজিক্যাল চাইল্ড পাচ্ছে। আচ্ছা, এই কথাটা আমি একটা ওয়েব সিরিজ দেখতে গিয়ে শিখেছিলাম, উইচ ইজ ডিঙ্ক, DINK, ডাবল ইনকাম নো কিডস। মানে মা বাবা দুজনেই চাকরি করে, মা বাবা বলছি স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, বাট দে ডু নট ওয়ান্ট চিলড্রেন। এবার আপনি যেটা বলছিলেন যে অনেক সময় কাপল যখন আসে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ কাউন্সেলিং, ঠিক আছে।
আমি ধরে নিচ্ছি আপনার কাছে এরকম কিছু পেশেন্ট অন্তত আসে যেখানে হাজব্যান্ড ওয়াইফের খুব একটা মানে প্রেগন্যান্সি বাচ্চা ইত্যাদি তারা চায় না, কিন্তু তাদের উপর এক্সটার্নাল প্রেশার আছে যে তোমাদের বাচ্চা হতেই হবে। এরকম সিচুয়েশন আপনি ফেস করেছেন? ফেস করেছি, এরকম কম আসে কিন্তু আসে। একজন এলো, ওর মা আর শাশুড়ি এসেছিলেন, ওরা বাইরে ছিলেন, বললেন দেখুন এরা একটা এত বছর হয়ে গেল, এত বন্ধু ছিল, প্রেম করে বিয়ে করেছে, কিন্তু তো বাচ্চা কাচ্চা হয় না। ঠিক আছে, মা শাশুড়ি মানে দুজনেই এসছে, মানে বরের ছেলের মা আর মেয়ের মা দুজনেই এসছে। কি বন্ধুত্ব দুজনেরই কমন ইয়ে যে ছেলে মেয়ে, তো ওরাও ফ্যামিলি বহুদিন ধরে চেনা, তো এরা বিয়ে করেছে এতদিন, বাচ্চা হয় না। তো তাদের সাথে যখন কথা বললাম, দে ওয়ার ভেরি হ্যাপি যে ওদের কোনো বাচ্চা নেই, এবং এরকমও পেয়েছি দে নেভার আর ইন্টারকোর্স ইভেন, এরকমও পেয়েছি আফটার গেটিং ম্যারিড। হ্যাঁ, তো সে বলছে এটাতে আমরা তো হ্যাপি, মানে আমরা দুজনে ভালো আছি, আমাদের কোনো কমপ্লেন নেই, ছেলেটিরও কোনো কমপ্লেন নেই, মেয়েটিরও কোনো কমপ্লেন নেই। তার মা বাবা, তার মারা এসছে এটা নিয়ে বলতে। এবার আমার সেই ক্ষেত্রে তাদের কাউন্সেলিং করা, আমি তো তাদের কাউকে বলতে পারি না যে হ্যাঁ কেন তোমরা চাইছো, তাদের লাইফ তারা চাইছে না। তো এবার বাড়ির লোককে, সেটা বাড়ির লোককে কাউন্সেলিং, যদি তারা যদি হ্যাপি থাকে তাহলে আপনাদের প্রবলেমটা কোথায় আছে, তারা তো কেউ কমপ্লেন করছে না। তো সেই ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট না, জাস্ট কাউন্সেলিং, সবার কাউন্সেলিং লাগলো, আর কিছু না। এবার কেউ যদি আদৌ সন্তান না চায় বা প্রেগন্যান্সি নিয়ে কারোর প্রচন্ড ভয় আছে, এরকম সিচুয়েশন আপনি ফেস করেছেন? হ্যাঁ, সেরকম কাপল পেয়েছি যেখানে ফিমেল তার সে যে বাচ্চা ভালোবাসে না তা না, কিন্তু ওর একটা ধারণা আছে প্রেগন্যান্সি এলে ও মরে যাবে। হ্যাঁ, এরকম একটা, মানে কিভাবে মরে যাবে, মানে তার একটা ভাবে কিছু একটা কমপ্লিকেশন হবে, ও মরে যেতে পারে। এবং দুজনেই চাকরি করে, এই যে এই গ্রুপটা, তা এবং বর কিন্তু সাপোর্টিভ, বলছে আচ্ছা হলে বাচ্চা চাইলে ও চাইলে ঠিক আছে নেবো, না চাইলে নেবো না, কি এসে গেল, এরকম ব্যাপার। খুব চিল কিছু না। তো তখন ওর মানে এরকমও চেয়েছে যে মানে আমার বাড়ির পাশে থাকবে, যাতে আমার পাশের ঘরেই থাকলে ওকে আমি সবসময় সেই কেয়ার দিতে পারি। বিভিন্ন অ্যাবসার্ড এরকম রিকোয়েস্ট নিয়েও আসে। তো এরকম দাঁড়ান এক সেকেন্ড, আপনার মানে ডাক্তারের বাড়ির পাশে সে থাকবে? কারণ ওই যে ও যে মরে যেতে পারে, তাহলে আমার বাড়ির পাশে থাকলে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমি ওকে দেখে সাপোর্ট দেব। ও আচ্ছা, যেই মনে হবে মরে যাচ্ছি সঙ্গে সঙ্গে আপনাকে ডাকবে। একদম। তো এরকমও পেয়েছি, কিন্তু তারপরে এখনো পর্যন্ত ওরা মানে কোনোদিন প্রেগনেন্সি আর নেয়নি। এবার ও হয়তো অন্য একটা পেশেন্টকে সাথে করে নিয়ে এসে, দেখুন এর ট্রিটমেন্ট লাগবে, কি এর বাচ্চা হবে, আপনি ডেলিভারি করুন, এরকম অনেক রিকোয়েস্ট নিয়ে এসছে, কিন্তু সে নিজে কোনোদিন আর বাচ্চা নেয়ও না। দে আর হ্যাপি কাপল, কোনো প্রবলেম নেই। তবে মানে এটা সাইকোলজিক্যাল প্রবলেম, যেটা কি আমি সেটাও বলেছি যে সাইকিয়াট্রিস্টকে দেখাও, এবার ওরা আর কি এটাকে যদি প্রবলেম মনে না করে, সেই কাপল যদি মনে না করে যে এটা প্রবলেম, আমরা তো ভালোই আছি, দিব্যি খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, চাকরি করছি, আমাদের কোনো প্রবলেম নেই, তো ইটস দেয়ার ডিসিশন, ভলেন্টারিলি চাইল্ডলেস থাকতে চাইলে। আর আমার মনে হয় মানে আমি জানি না, কাপল যদি বাচ্চা না চায়, এক্সটার্নাল প্রেশার দিয়ে টার্নিং দেম ইনটু প্যারেন্টস, তারপর সেই বাচ্চাটা যখন বড় হবে, দ্যাট কাপল আর প্রবাবলি নট গোয়িং টু বি গুড প্যারেন্টস। হতে পারে, আবার ইউ মাইট নো হয়ে যেতে পারে, তারপরে অপত্য স্নেহ জন্মালে, আরে দারুণ জিনিস তো। আমি এটা খুব বাজে ব্যক্তিগত কৌতূহলের জায়গা থেকে প্রশ্ন করি, যখন প্রেগন্যান্সিটা শরীরের বাইরে ইনিশিয়েট হচ্ছে, আপনি বলছেন সেটা ইনভিট্রো, ভেতরে হলে সেটাকে কি ইনভিভো বলা হবে? ইনভিভো, আচ্ছা, ওকে। ইনভিভো আর ইনভিট্রো, এটা আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে এটা বলা হয়। এবার যারা একটু রক মিউজিক শোনেন তারা বুঝতে পারবেন আমি এই প্রশ্নটা কেন করেছি। আই উইল নট এক্সপ্লেন ফার্দার। কিন্তু এই যে আইভিএফ প্রেগন্যান্সি, এটা কি নর্মাল প্রেগন্যান্সির থেকে আলাদা, অ্যাপার্ট ফ্রম দ্য মেকিং প্রসেস? হ্যাঁ, যেটা বাইরে হচ্ছে, তাছাড়া বাকিটা কি স্বাভাবিক প্রেগন্যান্সি? এবার আমি স্বাভাবিক প্রেগন্যান্সিটা একটু এক্সপ্লেন করি। নর্মালি কি করে প্রেগন্যান্সি আসে, সেটা হচ্ছে প্রত্যেক মাসে প্রত্যেক মহিলার একটা এগ রিলিজ হচ্ছে, তাকে বলে ওভিউলেশন। এবার ওভিউলেশনের পরে ফ্যালোপিয়ান টিউব, যেটা খোলা না থাকলে প্রেগন্যান্সি হয় না, সে একটা হাতের মতো তার প্রজেকশন আছে, তাকে বলা হয় ফিমব্রিয়া, সেই দিয়ে আলগা করে তুলে নিল এগটাকে। এর জন্য এবার এগটা ওখানে বসে রইল, এগের কোনো হাত পা নেই, সে নড়াচড়া করে না, একটা বড় সেল, কিন্তু স্পার্মের একটা টেল আছে, সেই দিয়ে স্পার্ম মুভ করছে। আর স্পার্ম একটা এমন অদ্ভুত জিনিস যেটা নর্মাল সেলের মতো দেখতে না, আমরা ছোট বয়সে যে সেল বায়োলজি পড়েছি, স্পার্মকে তার মতো দেখতে না, অদ্ভুত একটা দেখতে, একটা টেলও আছে সঙ্গে, একটা ট্যাডপোলের মতোই বলতে পারে। এবং সেটা যেখানে তৈরি হচ্ছে সেইখানে কাজ করছে না, অন্য লোকের বডিতে ঢুকে কাজ করবে, এইভাবে নেচার তাকে বানিয়েছে। সেই জন্য মিলিয়নে কাউন্ট হয়, এই একটা বেরোয় স্পার্ম, মিলিয়নে বেরোয়। তো এইভাবে সেই স্পার্ম বেরিয়ে ইজাকুলেশন তো যদি ভ্যাজাইনার মধ্যে হলো, ভ্যাজাইনার
মধ্যে স্পার্মটা জমা হলো, ওখান থেকে স্পার্মের জার্নি শুরু হলো। ঠিক আছে, এবার একটা হার্ডেল, অনেক হার্ডেল প্রকৃতি সাজিয়ে রেখেছে। কেন? যে বেস্ট স্পার্ম যে ওই হার্ডেল ক্রস করতে পারবে সে বেস্ট। এটা হচ্ছে নেচারের একটা সিলেকশন প্রসিডিওর। এই জন্য এরকম অ্যাবনর্মাল অনেক যারা ভালো দৌড়াচ্ছে না ওরা ওই আর কি এই রেসটাতে হেরে যেতে থাকবে। এবং প্রত্যেকবার যখন ওরা হেরে যাচ্ছে কিছু মানে হার্ডেলকে ওরা আর কি হার্ডেলটাকে কমিয়ে দিয়ে যাচ্ছে পরের জনের এগোনোর জন্য। এইভাবে যে হার্ডেলের সবচেয়ে শেষ অবধি পৌঁছাবে, এগ অবধি পৌঁছাবে, তখন এগ কুইন বসে আছে উইথ অল সখী, অনেক আদার সেলস গুলো নিয়ে। তো এবার ওই সখীদের মধ্যে পেনিট্রেট করে ঢুকতে হবে স্পার্মের কে। এবার অনেক স্পার্ম ঢুকছে ওই জায়গাতে। যেই মুহূর্তে একটা স্পার্ম এগের সেল মেমব্রেনটাকে টাচ করলো, যাকে আমরা বলি উলেমা, উলেমাকে যেই টাচ করলো নেচার কিন্তু তখনই পুরো জিনিসটাকে ফ্রিজ করে দিল, যাতে আর অন্য স্পার্ম টাচ করতে মানে আর কেউ ঢুকতে পারবে না। ওই একটা স্পার্ম যে টাচ করলো সেই হেডটা ঢোকাতে পারবে ভিতরে। তখন দ্যাটস হাউ ফার্টিলাইজেশন হ্যাপেন্স। সো ইট ইজ আ কমপ্লেক্স প্রসিডিওর। এ তো মানে অভিমন্যুর চক্রব্যূহে ঢোকার মতো একটা ব্যাপার। একদমই। সেই জন্য এই জন্য যেখানে হচ্ছে না এই প্রসেসটা আমরা মিমিক করছি আউটসাইড, রাইট, ইনভিট্রো। এগটাকে ঠিক সময় কালেক্ট করতে হবে, এই সময়টাও ইম্পর্টেন্ট। ওভিউলেশনের একটা টাইমে এগটা ম্যাচিওর এগ বেরোয়। এটাও একটা ক্যাচটা কি, যে এগটাকে যদি আমরা ছোট অবস্থায় বার করে ফেলি, এগের নাম্বার অফ ক্রোমোজোম সেইটা গোলমাল হয়ে যাচ্ছে। কারণ সমস্ত আমাদের বডির সেল 46 থাকে, কিন্তু এগ আর স্পার্ম হচ্ছে 23 ক্রোমোজোমে, তাদের হাফ ডিভিশন হতে হয়, একে বলে মিওসিস। তো এগ যদি ওভুলেশনের আমরা ঠিক জায়গায় ক্যাচ না করি, ও 46 ক্রোমোজোম নিয়ে বসে থাকে, সেই এগকে আমরা ফার্টিলাইজ করতে পারবো না, তাহলে ওটা ডাস্টবিনে গেল। সেই জন্য এগটাকে আমরা যখন এই আইভিএফ চলে আমরা ইনজেকশন দিই, এগটা বাড়ছে যখন বুঝি সেটাকে মনিটর করতে থাকি, কয়েকদিন ছাড়া ছাড়া আল্ট্রাসাউন্ড করি, ব্লাড ফ্লো দেখি, বোঝার চেষ্টা করি এগটা ম্যাচুরিটি রিচ করছে কিনা। যেই মুহূর্তে ম্যাচুরিটি রিচ করছে সেই সময় যে এগগুলোকে আমরা বার করব তারা হাফ ক্রোমোজোম নিয়ে বেরোবে, কারণ সেই সেল ডিভিশনের ওই স্টেজে গিয়ে পৌঁছাবে যেখানে 23টা ক্রোমোজোমকেও ছুঁড়ে ফেলে দেবে, বাকি 23টাকে নিয়েও বসে থাকবে। তখন স্পার্ম থেকে আরো 23টা এসে ওকে যোগ করে একটা হিউম্যান বিং তৈরি হবে, তাকে বলে জাইগোট। সেটা প্রসেসটা যদি ন্যাচারালি মানে ডিশের মধ্যে নিজে নিজে স্পার্ম করলো তাকে আমরা বলি নর্মাল আইভিএফ। যে ক্ষেত্রে স্পার্মের অ্যামাউন্টটা মানে এই নাম্বারটা ভেরি ক্রিটিক্যালি লো, এই যে আগের কন্ডিশনগুলো বললাম, সেক্ষেত্রে আমরা ইনজেক্ট করে দিচ্ছি সেই স্পার্মটা, কারণ ওর ক্ষমতা নেই, অতটা নাম্বারে নেই। তো সেই জন্য সেটাকে বলে ইক্সি মাধ্যমে, ওই যে হেডটা যে মুহূর্তে ঢুকিয়ে দিলাম ওই স্পার্মের ক্রোমোজোমটা হেডের মধ্যেই থাকে, ক্রোমোজোমটা ঢুকে গেল, এবার ওই 23 ফিউজ করে ফার্টিলাইজেশন করলো, 46 ক্রোমোজোম তৈরি হলো, নতুন হিউম্যান বিং এর জন্ম হলো। আবার কিন্তু তারপরে তো ওটাকে আবার আমরা ফার্টিলাইজড এগ গোস ব্যাক ইনটু হ্যাঁ ফার্টিলাইজড এগ না, এটাকে আমরা ইউজুয়ালি কালচার করি। তারপর দেখি যে ও সেল ডিভিশন, এই ফার্টিলাইজেশনের পরের স্টেজ হচ্ছে সেল ডিভিশন। কারণ আমরা জানি আমাদের জন্ম হয় একটা সেল থেকে, যাকে বলে জাইগোট, তার থেকে আমাদের মাথা থেকে পা সমস্ত অর্গান তৈরি হচ্ছে। তো এইটা কি এইগুলোকে প্লুরিপোটেন্ট সেল বলে, যা খুশি তৈরি করতে পারে। সেল ডিভিশন হতে 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 আমাদের বডি তৈরি হবে। তো আমরা ম্যাক্সিমাম 5 ডেজ মানে ব্লাস্টোসিস্ট এমব্রিও এই স্টেজে গিয়ে কালচার অবধি নিয়ে গিয়ে তারপরে আমরা ট্রান্সফার করি। কেন করি? কারণ ইউট্রাসের মধ্যে যখন এমব্রিওটা ন্যাচারালি, যে বললাম পুরো প্রসেসটাকে আমরা মিমিক করি, ন্যাচারালি যখন পৌঁছায় ওই ওর বয়স তখন 5 দিন মতো হয়, তো তাকে বলে ব্লাস্টোসিস। তো ব্লাস্টোসিস দ্য আইডিয়াল এমব্রিও। আর আমরা কয়েকদিন টাইমও পেলাম এমব্রিওটা অ্যাসেস করার। যদি ধরো 8টা 10টা এমব্রিও আছে, তো কোন এমব্রিওটা ভালো, কাকে আমি ট্রান্সফার করব, তখন আমরা মরফোলজিক্যালি সেটাকে ক্লাসিফাই করতে, কার সেলগুলো সমান সমান ডিভিশন হচ্ছে, 2 দিনে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে কিনা, 5 দিনে যা হওয়ার কথা ছিল তাই সেই ডেভেলপমেন্টে পৌঁছাচ্ছে কিনা। এবার এগেন এটা নাম্বার গেম, তো কিছু কিছু এমব্রিও থাকবে যারা ভালো ডেভেলপ করছে না, সেগুলো আবার ডিসকার্ড হতে থাকবে। এই করে করে নাম্বারটা যখন গিয়ে একটা সুন্দর নাম্বার, একটা ভালো এমব্রিও তৈরি হলো, ব্লাস্টোসিস লুকিং গুড, তখন ওটাকে আমরা একটা পাতলা ক্যাথেটারে করে নিয়ে গিয়ে ইউটেরাসের মধ্যে পৌঁছে দিলাম যেখানে ওর যাওয়ার কথা। এইবারে ওরা ক্রস টক করতে থাকবে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের সাথে। এই যে কথা হচ্ছিল ফেলিওর, কেন 100% বলতে পারি না। আমার চোখে দেখে মনে হলো ভালো এন্ডোমেট্রিয়াম, সবকিছু ঠিক আছে, আমি ট্রান্সফার করলাম বিউটিফুল ব্লাস্টোসিস, তাও যদি কারোর মানে হলো না, নেগেটিভ হলো। তো এইটাতে কেন হচ্ছে, যে এই যে ইমিউনোলজিক্যাল যে ক্রসটকটা দুজনের মধ্যে হয়, সেইটা যদি না হয় তাহলে এমব্রিও বসবে না। এমব্রিও একটা মানে ইঁদুর যেমন গর্ত করে, তেমনি এমব্রিও একটা মানে 12 করে ঢুকে যায় এন্ডোমেট্রিয়ামের মধ্যে। এমব্রিওটা 12 করে বসে ইউটেরাসের মধ্যে। এবার এই যে যদি বসে গেলে ইমপ্লান্টেশন ইজ কমপ্লিট অ্যান্ড আমরা পজিটিভ টেস্ট পাবো কিছুদিন পরে। কিন্তু যদি এমব্রিও আর এই যে ইমিউনোলজিক্যাল যে প্রসেসটা চলবে, এমব্রিওকে বসতে দেবে, এখানেই গোলমাল।
এবার এইখানেই মুশকিল হচ্ছে আইভিএফ এর, এইটা আমরা সবটা করে দিতে পারি না। এটা হচ্ছে বডির ইমিউনোলজিক্যাল, এমব্রিও ইজ আ গ্রাফট, কারণ তাতে হাফ ক্রোমোজোম মায়ের নিজের আছে, কিন্তু হাফ ক্রোমোজোম অন্য একটা পার্সনের আছে। তো সেটা একটা গ্রাফট, তো গ্রাফট মানে হোস্ট যদি গ্রাফটকে বসতে না দেয়, সেই ইমিউনোলজিক্যাল যে মডিউলেশনটা পুরোটা ওষুধ দিয়ে করা যায় না, কিছুটা নিজের বডিতেও তো তার হতে হবে। তো এইবারে হচ্ছে যদি সেই মডিউলেশনটা ঠিকমতো হলো না, যেটা হওয়ার কথা, তখন সেটা বসলো না আনফরচুনেটলি। মানে এটা কি আপনি বলছেন সিমিলার টু ওই অনেক সময় কিছু একটা অর্গান ট্রান্সপ্লান্ট করলে তখন বলে বডি রিজেক্ট করে বডি দিচ্ছে? রিজেক্ট করে দিচ্ছে। সবার কি রিজেক্ট করছে? করছে না। না। কারোর ক্ষেত্রে সব ওষুধ তো সবাইকেই দেওয়া হচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে এই বায়োলজিটাকে আমরা কন্ট্রোল করতে এখনো ধরুন বিভিন্ন কিছু, এই সাবজেক্ট তো এই জন্য আমাদের মেডিকেল সাবজেক্ট ইভলভিং, এই যে বলছি এতদিনের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে বলে আমরা আরো সাকসেস রেটটা বাড়াতে পেরেছি, যেটা 30% ওয়েন আই স্টার্টেড, এখন যেটা 50-60% যেটা আমাদের জন্য অনেক, সেইটা করতে পেরেছি তো বিকজ এই ইমিউনোলজিটাও তো বুঝতে হয় মানুষকে যে কি হচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে। একটা টেস্ট আছে যার নাম ইরা, সেখানে এন্ডোমেট্রিয়ামের সেল নিয়ে তারপর পুরো তার জেনেটিক অ্যানালিসিস করা হচ্ছে। একটা ধরুন সেট মডেল আছে, এগুলো জেনেটিক টেস্টের মধ্যে পড়ে। সেট মডেল আছে যে নর্মালি এন্ডোমেট্রিয়াম যখন ইউটেরাসে যখন আর কি অ্যাকসেপ্ট করবে প্রেগনেন্সিটা, এইরকম তার ক্রোমোজোমের প্যাটার্নটা হবে। এবার যার ক্ষেত্রে সেটা হচ্ছে না, তখন বোঝা যাচ্ছে ওর ইমপ্লান্টেশন উইন্ডোটা গোলমাল, মানে একটা স্পেশাল উইন্ডোর মধ্যে ইউটেরাস অ্যালাউ করে যে আমি এমব্রিওকে বসতে দেবো। এই উইন্ডোর আগে গেলেও আমরা ফেলিওর হব, উইন্ডোর পরে গেলেও আমরা ফেলিওর হব, এবং এই বোঝাটা হচ্ছে ভেরি ক্রিটিক্যাল ফর আস। আচ্ছা, কিন্তু এইটা একবার ইমপ্লান্টেশন হয়ে গেলে তারপরে তো নর্মালি একটা প্রেগন্যান্সি যেভাবে যায় সেভাবেই যাবে। কিন্তু আইভিএফ এর ক্ষেত্রে কি প্রেমেচিওর বার্থ হওয়ার চান্সেস বেশি? হ্যাঁ, এবার আইভিএফ প্রেগনেন্সি যেটা আরেকটা বোঝার ব্যাপার হচ্ছে, দেখো যাদের নর্মালি স্বাভাবিকভাবে হচ্ছে না তারা কিন্তু এই গ্রুপটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সবাই রিস্ক ফ্যাক্টর এক বললে হবে না, কারণ যদি অল্প বয়সী কারণ মেয়ে যারা টিউবটা ব্লক বলে করছে তারা হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট, তাদের জন্য খুব বেশি কমপ্লিকেশন এক্সপেক্টেড না, তারা মেডিকেলি ফিট পারসন, টিউবটা ব্লক ছিল তার জন্য হয়নি, আমরা আইভিএফ করে দিয়েছি। কিন্তু আমাদের তো অনেক এক্সট্রিমস গ্রুপ নিয়ে কাজ করতে হয়, যারা একটু এল্ডারলি, তাদের অনেক এল্ডারলি মানে আমি বলছি 35 অনওয়ার্ডস যে গ্রুপটা 35-40। এবার আমি এখানে রুলটা বলে রাখি, রুলে আমাদের আছে টিল 50 ফর আ ওম্যান উই ক্যান মেক প্রেগনেন্সি, অ্যান্ড টিল 55 ফর আ ম্যান উই ক্যান মেক প্রেগনেন্সি। এটা হচ্ছে এআরটি রুল, ইন্ডিয়ার এআরটি রুল। তো এবার যদি কাউকে আমি 45, 46, 47, 48 এই গ্রুপে করছি, বা হয়তো 40 কিন্তু তার অনেক কোমরবিডিটিস আছে, আইদার ওবিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, অনেকগুলো মেডিসিন খায়, তো তার প্রেগনেন্সিতে রিস্ক ফ্যাক্টর স্যার যদি ন্যাচারালিও কনসিভ করে, তো রিস্ক ফ্যাক্টর ইজ হাই দ্যান ইয়াং ওম্যান যার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এই জন্য শুধু বয়সটা মাপকাঠি হয় না আমাদের। আমি অনেক সময় আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে কোনো মহিলা, সে হয়তো 40+, কিন্তু সে অনেক সুস্থ দ্যান ওম্যান হু ইজ 30+। সে মানে বিকজ অফ দ্য, জানি আমরা সবাই যে লাইফস্টাইলের জন্য কিভাবে চাইল্ডহুড ওবেসিটি থেকে টিনেজ ওবেসিটি থেকে সবকিছু বাড়ছে, এবং এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় ইয়াং কাপল, তার মধ্যে ফিমেল হচ্ছে খুবই আমি সবসময় বলি যে নিজে আগে হেলদি হও, তুমি একটা প্রজেনিকে আনতে চলেছো, সেই প্রজেনিকে হেলদি লাইফ দেওয়ার জন্য তোমার একটা অনেক বড় রোল আছে, সেটা বাবার চাইতেও মায়ের রোল অনেক বেশি। কারণ অদ্ভুতভাবে মানে মেনলি স্পার্মের যে হেডে যে ডিএনএ থাকে ওটাই মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে, কিন্তু সেলের মধ্যে তো আরো ডিএনএ ছাড়া নিউক্লিয়াসের বাইরে তো এত অর্গানেলিজ আছে, সবকিছু কিন্তু আমরা মায়ের থেকে পেয়ে থাকি। তো এক্সেল ইজ সো ইম্পর্টেন্ট। তো সেইটা যদি আনহেলদি পার্সন হয়, তার সবকিছু একটু আনহেলদি চলে। প্লাস এই প্রেগনেন্সি একটা 9 মাসের জার্নি, এইখানেও আরেকটা প্রবলেম আছে যে ধরুন আমরা যারা আইভিএফ করছি তারা অনেক সময় প্রেগনেন্সি বানালাম 11 সপ্তাহ অব্দি, মানে আর্লি প্রেগনেন্সিটা একটু দেখলাম, অ্যাবনর্মালিটি গুলো এক্সক্লুড করলাম, তারপরে বললাম যে যেখানে থাকবো সেখানে গিয়ে ডেলিভারি করো। এবার এই 9 মাসের জার্নিতে না অনেক কিছু হতে পারে। অনেকে দূর দূরান্ত থেকে আসছে, গ্রামের থেকে আসছে, দে ডোন্ট হ্যাভ আ ক্লু হোয়াট ইজ দিস। তো অনেক সময় আমরা যদি নিজেরা মনিটর করতাম, আগে থেকে অনেক কিছু হিন্ট পেতাম, আচ্ছা এটাই খারাপ হচ্ছে, একেই করতে হবে এরকম। এবার তারা হয়তো লোকালি কোথাও চলে গেল গ্রামে গঞ্জে, সেখানকার ডক্টররা হয়তো সরকারি হাসপাতালে দেখাচ্ছে, তাদের অত সময় নেই, অত ভাবার সময় নেই, যে অনেক কয়েকশো পেশেন্ট দেখে তারা, যে ওইটাকে অত গুরুত্ব দিয়ে দেখলো না। এরকমও হয়েছে, হয় সরকারি হাসপাতালে ডেলিভারি করতে গিয়ে আনফর্চুনেটলি বেবিটা মারা গেছে, সেটা হয়তো মানে। এবার এই যে
ইয়েটা মানে কাকে কতটা ইয়ে দেবো সেটা যখন ওরকম একটা ডক্টর যদি 25টা পেশেন্ট দেখে সে যা একটা দিতে সবাই তো হিউম্যান বিং না, কারো দোষ গুণের ব্যাপার না, কিন্তু আর যখন 1-to-1 কেয়ার হয় প্রত্যেকটা জিনিস আমরা দেখছি তখন ন্যাচারালি আউটকাম আলাদা হয়। এবার প্রিটার্মের ব্যাপারটা ওই রকম আছে, যদি মাল্টিপল প্রেগনেন্সি হয় যেমন টুইন যদি কারো হয় তাহলে তার প্রিটার্মের রিস্ক হাই থাকে। আমার অনেক পেশেন্ট এসে বায়না করে যে ম্যাডাম দুটো টুইন হয় শুনেছি আইভিএফ এ, আমাদের যদি টুইন হয় খুব ভালো হয়। আজকেও আমি একজন পেশেন্টকে পিক আপ But করবো। is it possible to guarantee that? না না, এটা গ্যারান্টি, এটা সাইড এফেক্ট। আমি অলওয়েজ বলি এটা সাইড এফেক্ট অফ মাই ট্রিটমেন্ট। আমি তো টুইন বানাতে চাই না, কিন্তু যদি আমি দুটো প্রেগনেন্সি দিই সেখান থেকে টুইন হয়ে যাওয়ার চান্স ইজ ভেরি হাই। তো সেই জন্য এটা টুইনটা আর কি সাইড এফেক্ট অফ দ্য ট্রিটমেন্ট। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন এরকম করেছে, ইউরোপে টুইন হলে ওরা ওটাকে সাকসেস ধরছে না, ওরা সাকসেস ধরছে না অফ আইভিএফ। সেটা আমাদের সম্ভব না, আমাদের সবাই এসে বলছে টুইন দাও টুইন দাও, কিন্তু টুইন ইজ ভেরি হাই রিস্ক প্রেগনেন্সি। আর স্পেশালি এগেন আবার যদি সে চলে যাচ্ছে গ্রামে গঞ্জে যেখানে লোকের অতটা আন্ডারস্ট্যান্ডিং নেই হাউ টু টেক কেয়ার অফ দিস প্রেগনেন্সিস, তখন আরো মুশকিল হচ্ছে যে প্রিটার্ম হয়ে যাচ্ছে, কারু অতটা ইউট্রাসে ধরে রাখতে পারছে না ওই সাইজের। একটা ওয়েল গ্রোন টুইন মানে যতটা বড় হবে সেটা তো ধরে রাখতে হবে। মায়ের কমপ্লিকেশনস হতে পারে, মানে মেডিকেল প্রবলেম বেড়ে যেতে পারে। প্রিক্ল্যাম্পসিয়া বলে একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে যেখানে প্রেশার বেড়ে যাচ্ছে, মায়ের ফেটালিটি হয়ে যেতে পারে। সেই রিস্কগুলো টুইনের জন্য অনেক বেশি হাই থাকে। তো টুইন ইজ মানে ওই যে বললাম সাইড এফেক্ট অফ দ্য ট্রিটমেন্ট, যেহেতু দুটো প্রেগনেন্সি ট্রান্সফার করা হয়। আদারওয়াইজ অনেকের জন্যই আমরা সিঙ্গেল, তারা চাইলে সিঙ্গেলই ব্লাস্টোসিস দেওয়ার চেষ্টা করছি যাতে কিনা এই টুইন রিস্কটা কমাতে পারি। আচ্ছা, আইভিএফ ট্রিটমেন্ট শুরু করার আগে কি কিছু রিস্কস আছে সব এক্সপ্লেন করতে হয়, সেগুলো কাউন্সেলিং এর পার্ট আমাদের। যেমন আইভিএফ শুরু করার আগে আমরা বেসিক কিছু ইনভেস্টিগেশন করি, এই ইউটেরাস কেমন আছে, এই কেমন আছে, স্পার্ম কেমন আছে, টিউব খোলা আছে কিনা, তাদের মেডিকেল কিছু প্রবলেম আছে কিনা। কারণ আমি সবসময় পেশেন্টদের বলি, স্পেশালি এলডারলি যারা হয় তাদের অনেক কিছু বেশি চেক করি, কারণ আমি চাইবো না যে যার শরীরে একটা অসুস্থ তাকে আমি প্রেগনেন্সি দিয়ে আরো অসুস্থ করে দিলাম। অফকোর্স সেটা উচিত না। তো তাকে তখন বুঝতে হবে যে এইটা তার জন্য না, সবকিছু সবার জন্য ওরকম হয় না, বললেই সবকিছু করা যায় না। তো সেই জন্য কিছু বেসিক টেস্ট করতে হয়, স্পেশালি মায়ের জন্য ইট ইজ ইম্পর্টেন্ট। 9 মাসের একটা জার্নি প্রেগনেন্সি, তো তার মধ্যে সো মেনি থিং ক্যান গো রং। সেই জন্য আগে থেকে আমরা কিছু বেসিক টেস্ট করি, এক্সপ্লেন করি। আর রিগার্ডিং আইভিএফ এর রিস্ক নিয়ে যেটা এক্সপ্লেন করা, সেটা এখন আমরা রিস্কটাকে অনেক মিনিমাইজ করতে পেরেছি। কারণ হচ্ছে ওইচএসএস বলে একটা রিস্ক হয় যেটাকে বলি ওভেরিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। যখন আমরা যেহেতু ইনজেকশন দিয়ে এখানে এগ বাড়ানো হচ্ছে এবং যেটা ইনভিট্রো করি বলে একটা এগে আমার কাজ হয় না, তো সেই জন্য মাল্টিপল এগ ডেভেলপ করাতে গেলে কত, এটাও গভর্নমেন্ট কিন্তু রুল করে এখন ইয়ে করে দিয়েছে যে 15টার বেশি বাড়ানো যাবে না, যাতে কিনা ওরকম 7-10টার মধ্যে এগ পাওয়া যায়, তাতে 4-5টা ভালো এমব্রিও তৈরি হয়। এরকম একটা রুল করেছে, কারণ করতে বাধ্য হয়েছে। মানে আনফর্চুনেটলি কেউ কেউ হয়তো এমন স্টিমুলেট করে ফেলছিল যে ওভারিগুলো এত বড় হয়ে যাচ্ছিল, তাতে তার মাদার মানে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেড়ে যাচ্ছিল। আইভিএফ আদারওয়াইজ ইজ এ সেফ প্রসিডিওর। আমি সবাইকে বলতে চাই কিছু ইনজেকশন নিতে হয় ডেফিনেটলি, আর 10 দিনের মতো একটা ইনজেকশন প্রসিডিওর, ওই সেগুলো সব সাবকিউটেনিয়াস ইনজেকশন, ওই ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে একদম ছোট্ট ছোট্ট নিডল দিয়ে ইনজেক্ট করা হয়। আর তারপরে এগুলো হরমোন খুব একটা সাইড এফেক্ট নেই, কিন্তু হ্যাঁ পিক আপ প্রসেসটা যেটা আমরা এগ বার করি, আল্ট্রাসাউন্ড গাইডেড প্রসিডিওর, ইউজুয়ালি ভেরি সেফ, কিন্তু সাম কেসেস ডিপেন্ডিং অন দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য পার্সন হু ইজ ডুইং, ওয়ার দে আর ডুইং, তো এইগুলোতে অনেক সময় কমপ্লিকেশনস চলে আসতে পারে, বাট টাচউড কমপ্লিকেশন রেট ইজ ভেরি লো। বাকি প্রসেসটা তো বললাম ট্রান্সফার প্রসেস, সেটা তো পাতলা ক্যাথেটার দিয়ে এমব্রিও ট্রান্সফার করছে, সেটাতে কোনো রিস্ক ফ্যাক্টর নেই। রাইট। আচ্ছা, আপনি বলছেন যে আপনার কাছে অনেকে এসে এটা বলে যে উই ওয়ান্ট টুইনস, কিন্তু আপনি বলছেন ওরকম টেলর মেড ওইভাবে সম্ভব নয়। এমন কি কখনো হয়েছে যে কেউ আপনাকে এসে বলেছে যে সে ছেলেই চায় কিংবা মেয়েই চায়? সেটা তো খুব কমন। মেয়ে চায়ের সংখ্যা এখন কিছু আসছে, কিন্তু বেশিরভাগই কে জানি না ইন্ডিয়ান কমিউনিটির মাথায় এটা আছে কিনা জানি না, পৃথিবীর যে দেশেই এরা থাকে সেখানে গিয়ে একই সবাই চায় একটা আইডিয়াল পরিবার, একটা ছেলে একটা মেয়ে হবে, টেলর মেড। তো এইটা এসে অনেকে দাবি করে যাদের একটাই বাচ্চা। এরকম আমার যেটা অবাক লাগে, তারা এতদিন সাফার করছে, 15 বছর 10 বছর 20 বছর বিয়ে হয়েছে, আবার যখন বাচ্চা চাইছে তখন বলছে ম্যাডাম এটা কি ছেলে হবে? তো এবারে কিন্তু সেটা কি আপনি এনশিওর করতে পারেন? না না, একদমই না। এটা তো ইন্ডিয়া গভর্নমেন্টের রুল হচ্ছে সেক্স সিলেকশন কোনো ট্রিটমেন্ট হয় না এখানে।
ঠিক আছে, তো সেই জন্য এই কথাটা যখনই বলে আমার কাছে প্রচন্ড বকা খায়। বিইং আ ফিমেল গাইনোকোলজিস্ট আমি প্রচন্ড হেট করি এই কথাগুলো যারা বলতে আসে, তাদের আমি প্রচন্ড বকা দিই, ওরা জানে। এরকম অনেককে মানে এরকম ফোনে ইন্টারাকশন হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট চাইছে যে ছেলে প্রেগনেন্সি চায় বলে, এমনই বকা খেয়েছে যে আর হাসেনি, আমার দিক মারায়নি। কিন্তু যারা এসে এই কথা বলে তাদের আমি এটাই বলি যে প্রে করো ভগবানের কাছে যে একটা সুস্থ বাচ্চার যেন জন্ম দিতে পারো, কারণ সবকিছু আমরা টেস্ট করে ঠিক করে দিতে পারবো না। অনেক অ্যাবনর্মালিটি এমন আছে যেগুলো, যেমন ধরুন অটিজমের প্রবলেম, এটা তো কেউ কারণ জানে না, কোনো বাচ্চা অটিস্টিক হতে পারে, তো সেটা তো কারোর হাত নেই, কেউ বুঝতে পারবে না, বাচ্চার যখন ডেভেলপ করবে বড় হবে তখন বোঝা যাবে যে অটিজম দেওয়া। তো এইগুলো তো ওয়ে হয় না। আমি সেটা বলছি স্প্রে করো যে সুস্থ বাচ্চা যেন জন্ম দিতে পারো, সেটা ছেলে 50, আমার স্ট্যান্ডার্ড ডায়লগ হচ্ছে 50-50 চান্স থাকে ছেলে বা মেয়ে হওয়ার। এবার সেটাতে তো কারোর হাত নেই, 50% চান্স। তোমার যদি ছেলে হয় আমার তাতে কিছু হাত নেই, হতোই, আর যদি মেয়ে হয় সেটা তো আমার কোনো হাত নেই। যেটা হবে ইউ শুড ওয়েলকাম দেম। আর এখানে প্রকৃতির এই ব্যালেন্সটা আমার খুব আশ্চর্য লাগে। মানে আপনি যদি কোনোভাবে ইন্টারভিন না করেন and the society is just allowed to grow the way it naturally grows, জেন্ডার ব্যালেন্সটা কিন্তু আপনা থেকেই থাকে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত একটা জিনিস, অদ্ভুত ব্যাপার। সেটাই মানুষ সেটাকে করার চেষ্টা করছে, ঠিক আছে। এই জন্য কিন্তু ইন্ডিয়াতে প্রচুর রুল আছে। এবার দেখুন, যদি রুল লোকে না মানে লোকেরও দোষ, এবং যারা সেটা ভাঙতে তাকে হেল্প করে সেই মেডিকেল পার্সনদেরও দোষ বলবো। কিন্তু কান্ট্রি কিন্তু চেষ্টা করছে আটমোস্ট যে কোনোভাবেই এই পিসিপিএনডিটি যে অ্যাক্টটা আছে, ইট ইজ ভেরি ভেরি মানে স্ট্রিনজেন্ট অ্যাক্ট, কিন্তু দাও তো কেউ না কেউ কোথাও না কোথাও ফ্লাউট করছে। এই এত বড় দেশে প্রত্যেকটা জায়গায় কত ভালো মনিটরিং হবে, এটা সত্যি। রাইট। এই ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একটি বাচ্চা যে ডেভেলপমেন্ট হবে আস্তে আস্তে, সে কথা বলতে শিখবে, তার ব্রেন ডেভেলপমেন্ট হবে, এই সমস্ত কিছুর জন্য কিন্তু কানে শুনতে পাওয়াটা খুব ক্রিটিক্যাল। এবার একটা খুব ছোট বাচ্চা, সে ঠিকমতো শুনতে পাচ্ছে কি পাচ্ছে না সেটা আপনি বুঝবেন কি করে? এটার জন্য একটা বিশেষ ধরনের টেস্ট হয়, যেটাকে বলা হয় নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং। এবং এই স্ক্রিনিং এর মাধ্যমে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ তারপরে কিন্তু প্রচুর সাপোর্ট, ট্রিটমেন্ট, এই সমস্ত কিছুই পাওয়া যায়। বিআরজি মানে বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ কিন্তু হিয়ারিং সাপোর্ট আর স্পিচ থেরাপিতে একটি লিডিং নাম। কলকাতার নানান হাসপাতালের সঙ্গে তাদের টাই আপ আছে, অনলাইন কনসালটেশনের সুবিধা আছে। এ ব্যাপারে যদি আপনি আরো জানতে চান, বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের সোশ্যাল মিডিয়া ফলো করুন অথবা তাদের সঙ্গে যোগাযোগ করুন। কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আচ্ছা, যেহেতু রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা হচ্ছে, মহিলাদের মধ্যে পিসিওএস আর পিসিওডি এই দুটো জিনিস তো এখন ভীষণ ভীষণ কম। এটার থেকে প্রেগনেন্সি সমস্যা হয় না? খুব হয়। আগে বলা হতো পিসিওডি মানে পলিসিস্টিক ওভারি ডিজিজ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। প্রথম কথা হচ্ছে ডিজিজ কথাটার মধ্যে একটা আছে কি ডিজিজ, সেই জন্য এটা চেঞ্জ হয়েছে অনেকদিনই। পিসিওএস বলি আমরা, সিনড্রোম বলি, কারণ এটা শুধু একটা মাত্র শুধু ওভারির প্রবলেম তা তো না, এটাতে অনেক মেটাবলিক প্রবলেম থাকে সাথে, সেই জন্য এটা পার্ট অফ আ সিনড্রোম। এখন এটাকেও মিসনোমার বলা হচ্ছে, কারণ পলিসিস্টিক ওভারি যে মুহূর্তে কথাটা আসে তখনই পেশেন্টরা ভেবে নেয় আমার অনেক সিস্ট আছে। তাহলে প্রশ্ন হয়, ম্যাডাম আমার কি ওটি লাগবে, অপারেশন করতে লাগবে? কারণ লোকে জানে যে ওভারিতে সিস্ট হলে অনেকের অপারেশন লাগে। হ্যাঁ, কিন্তু এটা তো সেরকম সিস্ট না, এটা হচ্ছে বাডিং ফলিকলস, যেগুলো ওর কাছে আছে ফলিকল, সেগুলো ম্যাচুরেশন প্রসেসে গিয়ে বাইরে বেরোচ্ছে না, এগ হয়ে ওভুলেশন হচ্ছে না, সেই জন্য ওগুলো বসে আছে ছোট ছোট একই সাইজে। তো লুক লাইক ছোট ছোট পার্ল স্ট্রিং বলা হতো যখন এটা আবিষ্কার হয়েছে, তখন বলা হতো পার্ল স্ট্রিং অ্যাপিয়ারেন্স, ছোট ছোট মুক্তোর মতো বসে আছে। কিন্তু মানে এখন আন্ডারস্ট্যান্ডিং অনেক বেড়েছে, সেটা দেখা যাচ্ছে শুধুমাত্র তো জিনিসটা ওভারির মধ্যে সীমিত না, এটা একটা মেটাবলিক প্রসেসের পার্ট। তো সেই জন্য এটাকেও এখন মিসনোমার বলে রিসেন্টলি পিএমওএস বলা হচ্ছে এটাকে। তার কারণ হচ্ছে মেটাবলিক ফ্যাক্টর যে এর মধ্যে আছে, এইটা মাথায় লোকের হাইলাইট করার জন্য। এইটা সিস্ট বলে শুধু প্রবলেম না, এটা সিস্টের সাথে মেটাবলিক প্রবলেম যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা বোঝো। কারণ মেন প্রবলেম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে প্রবলেম। সেই জন্য এদের রিস্ক অফ ডায়াবেটিস ইজ ভেরি হাই। মানে যেটাকে আমরা বলি মানে মানে দু রকম ডায়াবেটিস হয় তো, টাইপ 1 টাইপ 2। টাইপ 2টা হচ্ছে মোস্ট কমন কেস, টাইপ 1টা জেনেটিক, ওটা নিয়ে আমরা বলছি না। টাইপ 2টা হচ্ছে মেটাবলিক ফ্যাক্টর, এটা কার কবে কখন আসছে বা কে কখন বডিতে ইনভাইট করে নিয়ে আসছে ডিপেন্ড করে তার লাইফস্টাইল, তার অনেক কিছুর উপরে। তো এই পলিসিস্টিক ওভারি গ্রুপে টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করার চান্সটা ইজ ভেরি হাই, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সটাই হচ্ছে ডিজিজ প্রসেসটার মেন প্যাথোলজি,
বডিতে। এর সাথে কি থাকে, কিছুটা মেল হরমোন যেটা ওভারি থেকে তৈরি হয় ম্যাক্সিমাম, সেই মেল হরমোনটাও খুব ফ্রি ঘুরে বেড়াচ্ছে বডিতে, কারণ তাকে বাইন্ড করার প্রোটিনগুলো কমে গেছে। তো এর জন্য দেখবে অনেকের প্রচুর হেয়ারি হয়ে যায়, মেয়েরা অনেক হেয়ারি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো মুস্টাশের মতো চলে আসে, তো এইগুলো ব্রণ হয়, এগুলো হচ্ছে মেল হরমোন রিলেটেড সিমটম। এই পুরো ব্যাপারটা মেটাবলিক। এর জন্য কি হচ্ছে, ওর রিস্ক অফ ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ওর কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, তার জন্য ডিসলিপিডিমিয়া হয়ে গিয়ে এবার এমন লেভেলেও চলে যেতে পারে তার ওষুধ শুরু করতে হবে। হয়তো সে ইন দেয়ার 30s অর লেট 20s, তখনই দেখা যাচ্ছে তার ডায়াবেটিস হয়ে গেছে, তার ডিসলিপিডিমিক হয়ে গেছে, তাকে সবকিছুর ওষুধ। এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে লাইফ লং ম্যানেজমেন্ট লাগবে। একবার হয়ে গেল মানে আমি খাবো না বললে কোনো লাভ নেই, কারণ তাহলে তোমারই বডির সেলগুলোতে গোলমাল শুরু হবে, হার্ট অ্যাটাক হবে, প্রেশার বাড়বে। তো সেই জন্য এই যে মেটাবলিক পুরো প্রবলেমটা রয়েছে, এইটা যাতে পেশেন্ট বুঝতে পারে, তাই জন্য ওটা খুব মিসনোমার বলে এখন রিসেন্টলি চেঞ্জ করা হচ্ছে। আচ্ছা, এবার এর সাথে ইনফার্টিলিটি ভীষণ যুক্ত, কারণ এদের যে এগ রিলিজ হচ্ছে না, সাইকেল থাকছে না প্রপারলি, এদের মাসিক প্রত্যেক মাসে হয় না, এগ রিলিজ করে না, তো ন্যাচারালি প্রেগনেন্সির সমস্যা তো থাকবে। আচ্ছা, যেহেতু এই পিসিওএস বা পিএমওএস আপনি বলছেন, সেটা ইটস আ মেটাবলিক প্রবলেম, তাহলে এই মেটাবলিক প্রবলেমস হলে সাধারণত যে যে জিনিসগুলো বলা হয় লাইফস্টাইল মডিফিকেশন, সেই জিনিসগুলোই কি এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? মানে স্লাইটলি মোর ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজ, এগুলো অ্যাপ্লিকেবল, হ্যাঁ। কিন্তু যার যে ট্রিটমেন্টই লাগুক না কেন, হয়তো সে এসছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে, যে আমি তার আইভিএফ করবো, হয়তো কথার কথা বলছি, তার অন্য কিছু হচ্ছে না, তার আইভিএফই লাগছে, মাল্টিপল ফ্যাক্টরস থাকে, তার হয়তো সাথে টিউব ব্লক আছে বা হাজব্যান্ডের প্রবলেম আছে, আমরা আইভিএফ করবো ডিসাইড করেছি। তো তাহলেও পলিসিস্টিক ওভারি যদি তার থাকে, তো তাকে আমাকে ওইটা বলতেই হবে, নাহলে এই কোয়ালিটি খারাপ বেরোবে, প্রেগনেন্সি তৈরি হবে না, মিসক্যারেজ রিস্ক হাই হবে, প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস যাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস, সেই রিস্ক হাই থাকবে, এবং তার হওয়া মানে কিন্তু বেবির এক্সপোজার হচ্ছে, সেটা বেবিরও লাইফ টাইম রিস্ক বাড়িয়ে দিচ্ছে, প্রেশার বাড়া, প্রিক্লাম্পসিয়া সবকিছু রিস্ক এদের হাই থাকে। তো সেই জন্য আগে থেকেই কথা বলা যে ভাই ধরেই নাও তোমার ডায়াবেটিস আছে, আমি এটাই পেশেন্টকে বলাই, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সটা তো থাকবেই, ওটাই তো মেন কারণ পুরো প্রসেসটা। তাহলে তুমি ধরে নাও তোমার ডায়াবেটিস আছে, এটা মাথায় ঢুকিয়ে লাইফ লং তোমার ডায়েটটা ডায়াবেটিক ডায়েট হবে। তাহলে কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট আর বডি ওয়েট মেনটেন করার জন্য কিছু রেগুলার এক্সারসাইজ করা, হ্যাঁ, মানে যাতে কিনা ওই বিএমআই চাইতে এখন হচ্ছে ওয়েস্ট হিপ রেশিও বলা হয়, সেইটা যদি মেনটেন করতে পারে, মানে ভুঁড়িটা বেসিক্যালি যদি কম করতে পারে, মেয়েদের তো মেন সমস্যা হচ্ছে মধ্যপ্রদেশ বাড়তে থাকে, সেইটা আর কি যদি কম করা যায়, তো তাহলে হচ্ছে এটা হচ্ছে পলিসিস্টিক ওভারির জন্য গুড ট্রিটমেন্ট। তাই জন্য এটা লাইফ লং। এই যখন আমার কাছে এসছে 2-5 দিনের ব্যাপার না, অনেকের আছে কি খুব মোটিভেটেড হয়ে আইভিএফ এর আগে হয়তো করলো, যে মুহূর্তে প্রেগনেন্সি এসে গেল আর আমার এটা খেতে ভালো লাগছে, ওটা খেতে ভালো লাগছে, ভাত ছাড়া আমি কিছু খেতে পাচ্ছি না, বলে 3 বেলা ভাত খাচ্ছে, আলু খাচ্ছে দিব্যি, কারণ আমার গা গুলোচ্ছে, আমি কিছু খেতে পাচ্ছি না, এটাই হলো কথা। অনেকে আছে রসগোল্লা, আমার রোজ রাতে এটা রসগোল্লা খেতে ইচ্ছা করে, তাই জন্য সে রসগোল্লা খেতে শুরু করলো। এইটা করলে মুশকিল আছে। একটা রসগোল্লা সারাদিনে খেলে বোধহয় খুব বেশি সমস্যা হবে না, কিন্তু প্রেগনেন্ট মাদারদের জন্য জিনিসটা আলাদা, কারণ ওরা তো কোনো এক্সারসাইজ নেই, ওরা তো তখন আইভিএফ প্রেগনেন্সি, সবাই বলছে ভাই বাড়িতে বসে থাকো, খাটে বসে থাকো, যদিও আমরা বলি নর্মাল হাঁটাচলা করো, কিন্তু তাকে বলা হবে যে তুমি বসে থাকো, রেস্ট নিচ্ছে, আর প্রেগনেন্ট মাদার কতই বা দৌড়ঝাঁপ করবে, ঠিক আছে। তো এইবারে ন্যাচারালি তাহলে যে কার্বোহাইড্রেটটা খাচ্ছে সেটা তো পুরো জমে যাচ্ছে ওর, কারণ ওটা ফ্যাটে কনভার্সন হচ্ছে। কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের ইমিডিয়েট এনার্জি দেয়, তো রসগোল্লা খেতে অসুবিধা নেই, কিন্তু তারপরে আমাকে ওই এনার্জিটা খরচ করতে হবে। এবার আমি যদি চুপচাপ বসে বসে সেটা খেতে থাকি, তো ন্যাচারালি আমার এনার্জিটা খরচ হলো না, জমে গেল, বডিতে ফ্যাটে কনভার্সন হবে। সেইটার জন্য ওদের যেহেতু রিস্ক অফ ডায়াবেটিস ভীষণ হাই থাকে, ওদের বলা হয় বারবার যে তুমি আগে থেকে এই হ্যাবিটটা তৈরি করো এবং মাথায় ঢোকো, সারা জীবন তোমাকে এই ডায়েট আর এই হ্যাবিট মেনটেন করতে হবে। আচ্ছা, আমি একজন বিখ্যাত ফিমেল ওয়ার ফটোগ্রাফারের কথা বলি, মানে মহিলা ওয়ার ফটোগ্রাফার খুব একটা বেশি দেখা যায় না। তার নাম হচ্ছে লিন্ডজি অডারিও। লিন্ডজি অডারিও ইনস্টাগ্রামে আছে, আপনি ফলো করতে পারেন, অসাধারণ ফটোগ্রাফার। উনি যুদ্ধের ছবি তুলছিলেন টিল শি ওয়াজ 8 months প্রেগনেন্ট। সেটা নিয়ে ওর অনেক সমালোচনা হয়েছিল। তাতে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে আমি একজন আমেরিকান, আমি যখন ছবি তুলতে যাই আমার সঙ্গে 2 লোক থাকে, সো আই এম ইন আ প্রিভিলেজ পজিশন। সেই সমস্ত মহিলাদের কথা ভাবুন যারা যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে থাকে, দে আর অলসো গেটিং প্রেগনেন্ট, দে আর হ্যাভিং চিলড্রেন, এন্ড ফার গ্রেটার রিস্ক। এবার এটা একটা এক্সট্রিম, যে 8 months প্রেগনেন্ট একজন মহিলা ইন আ ব্যাটল ফিল্ড ছবি তুলছে। অন্য এক্সট্রিমটা হচ্ছে অনেককে নাকি একেবারে বেড রেস্ট অ্যাডভাইস করা হয় প্রেগনেন্সির সময়, এবং
অনেক মহিলারাই এটা নিয়ে টন্টিটকিরি করেন যে আমরা তো আমাদের সময় তো আমরা বেড রেস্টে ছিলাম না, কই আমাদের তো বাচ্চা হতে কোনো সমস্যা হয়নি। এবার উইচ ইজ রাইট, মানে এবার আমি বলবো দেখো প্রেগনেন্সি ইজ আ ফিজিওলজিক্যাল ফেনোমেনা, তো টু বি অনেস্ট সেখানে বেড রেস্ট করে রেস্ট্রিক্ট করার দরকার হয় না, নর্মাল অ্যাক্টিভিটি যেইটুকু, বাকিটুকু আমি বলবো মানে পরিবারের একটু সহায়তা। একটা যেহেতু যখন পেটটা বাড়তে থাকে সেন্টার অফ গ্র্যাভিটিটা চেঞ্জ হচ্ছে বডির, তো অফকোর্স তখনই তো ওই মহিলা সবচেয়ে ভারী কাজগুলো বাড়ির করবে না, যেটা আনফর্চুনেটলি নর্মাল প্রেগনেন্সিতে কে আর মহিলাদের টেক কেয়ার করছে। যদি সহানুভূতিশীল বাড়ির মহিলারা না হয় বা তার হাজব্যান্ড না হয়, তাকেই সব কাজ করতে হচ্ছে। কারোর ধরো সেকেন্ড থার্ড চাইল্ড হচ্ছে, তো তাকে ছোট বাচ্চাকেও দেখতে হচ্ছে, আগের বাচ্চাকেও দেখতে হচ্ছে, এই বাচ্চাটারও তো টেক কেয়ার করতে হচ্ছে। ন্যাচারালি আমি বলি যে বেড রেস্টটা যে ম্যান্ডেটরি এরকম কেউ, আমরা আইভিএফ প্রেগনেন্সিতেও বলি না, বিলিভ মি, কিন্তু পেশেন্টরা অনেকেই করে কি যে বাবা এতদিন পরে বাচ্চা হচ্ছে, ও নড়বেই না, চুপ করে শুয়ে থাকবে, কিন্তু তাতে রিস্ক বাড়ে যদি কেউ বেড রেস্ট নেয়। কেন না, ডিপ ভেন থ্রম্বোসিসের চান্স প্রেগনেন্সিতে এনিহাউ খুব হাই থাকে। এবার যদি আমরা তাকে রেস্ট্রিক্ট করি বেডে, পায়ে ক্লট ফর্মেশন ভেনের মধ্যে, তাকে বলে ডিপ ভেন থ্রম্বোসিস, সেই রিস্ক বাড়ে অ্যান্ড দ্যাট ক্যান লিড টু আ মারাত্মক ফেটাল কন্ডিশন যাকে বলে পালমোনারি এম্বলিজম, যেখানে মরে যেতে পারে লোকটা। তো সেই রিস্কটা বাড়িয়ে দিচ্ছি। সেজন্য আমি ধরো কাউকে বলছি, কখনো বেড রেস্ট বলছি, ধরো পেশেন্টের একটা ব্লিডিং এপিসোড হয়েছে, তো সেই সময় তাকে সে মুভ করাও তার জন্য মুশকিল, তখন হয়তো তাকে বলা হচ্ছে যে ঠিক আছে তুমি একটু রেস্ট নাও কদিন। এবার যে কোনো কারণে যদি তাকে রেস্ট নিতে বলি, তখন আমি বলি কিন্তু বডি মানে খাটের থেকেও কিন্তু পাটা মুভ করবে হাঁটার মতো করে। তার সাথে আমরা টেড স্টকিং ইনজেকশন এই সমস্ত দিই, যাতে কিনা ক্লট ফর্মেশনের রিস্কটা কমাতে পারি। কারণ বেড রেস্ট মানে পার্টিকুলার কোনো কন্ডিশনের জন্য তাকে বেড রেস্ট হতে পারে। ধরো কারোর কিছু একটা হয়েছে, পা ভেঙেছে, অন্য অপারেশন হয়েছে, তার জন্য সে রেস্ট গেছে, অর ব্লিডিং হয়েছে, অর কিছু একটা হয়তো জল ভাঙার মতো কিছু একটা হয়েছে, যে কারণে বলা যাচ্ছে শুয়ে থাকো, ফলো আপ করে দেখা যাক, এইরকম। কিন্তু আমরা কিন্তু যে কোনো প্রেগনেন্সি, ইভেন আইভিএফ প্রেগনেন্সিতে কখনোই বলি যে বেড রেস্ট নেবে না। অ্যাটলিস্ট কিছুটা স্ট্রলিং করলে তার জন্য ভালো লাগবে, কারণ বিছানায় শুয়ে শুয়ে সারাদিন করবেটা কি, তাই না, বোরিং হয়ে যাবে। তো সেই জন্য বলি যে একটুখানি ইন্টারাক্ট করা, একটু রান্না বান্না করা, একটু দেখা, বাজার টাজারগুলো দেখা, এগুলো তো লোকের মানে মাথার জন্য ভালো আমি বলবো। ইনফ্যাক্ট আমি এটি খুব জনপ্রিয় বাংলা সিনেমাতে দেখেছিলাম যে প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে নাকি স্বামী তার নানান রিলেটিভদের বাড়িতে নিয়ে গেছেন বিজয়াতে, আর সেখানে ফোর্স করেছেন তাকে বারবার নিচু হয়ে প্রণাম করতে, এবং তার জন্য নাকি ভদ্রমহিলার মিসক্যারেজ হয়ে গেছে। আই থট দিস ওয়াজ আ লিটল ফারফেচড। এটা একটু বেশি করে সেটা তাদের মাথায় আছে যে এই জন্য, ওটা এমনি হওয়ারই ছিল, মানে হওয়ারই ছিল, সেটা হয়ে যাবে। এবং কোন গল্পটা বলছেন আমিও বুঝতে পারছি, নাম বলছি না আমি কারণ, বাট যারা দেখেছেন তারা আন্দাজই করতে পারবে। একটু ভুল ধারণা। আচ্ছা, শ্বশুর বাড়ির ক্ষেত্রে ধরুন বেড রেস্টে থাকছে না, বাট অবভিয়াসলি একজন প্রেগনেন্ট মহিলাকে প্রচন্ড ভারী কাজ তো আমরা করতে বলবো না, তো শ্বশুর বাড়ির লোকজন তাহলে এই সময়টা কিভাবে সাপোর্টিভ হতে পারে? সাপোর্টিভ মানে আমি বলি যে ভারী কাজ, যেমন ধরে কাউকে, আমার তো বিভিন্ন জায়গা থেকে পেশেন্টরা আসে, গ্রামের পেশেন্টদের জন্য স্পেশালি, অনেকেরই লাইফ খুব টাফ থাকে, সব জায়গায় জলের অ্যাভেলেবিলিটি নেই, তাদের ধরো কল তুলে জল নিতে হচ্ছে, বা দূর থেকে বালতিটা বয়ে আনা হচ্ছে, বা ধরো সাবান, এখানে শহরে অনেকে ওয়াশিং মেশিন ইউজ করছে, বা কারুর কাজের লোক আছে বাড়িতে, কিন্তু মানে গ্রামের দিকে সেটা সবসময় হয় না, মহিলাই সব কাজ করেন। তখন আমি বলি এই যে জামা কাপড় কাচা, শুকুর দেওয়া, যেগুলো একটু ভারী জিনিস তোলা, এইগুলো যদি একটু অ্যাভয়েড করতে পারে ভালো, বা ধরো বালতি তোলা, এগুলো কেউ তুলে দিল জল, হ্যাঁ, যাদের বাড়িতে কল অ্যাভেলেবেল আছে তাদের এগুলো তো ম্যাটার করছে না। তো এমনিতে শহরের বাড়িতে কেউই খুব বেশি ভারী কাজ করে বলে আমি জানি না, কারণ রান্না বান্নার একটু ঝাড় দেওয়াটাও খুব একটা ব্যাপার না, হ্যাঁ, একটু বা ঘর গোছানো, সেটা তো ভালোই লাগে। কিন্তু যদি ওই রকম কাজ করতে হয় যে জলের বালতি টানতে হচ্ছে, বা ভারী কাজ করছে, ছাতে উঠে শুকুর দিতে হচ্ছে, এই যেগুলো, অনেকে জিজ্ঞাসা করে আমায়, আমি কি সিঁড়ি, আমার 4 তলায় বাড়ি, আমি কি সিঁড়ি ওঠানামা করতে পারবো? তো আমার কোয়েশ্চেনটা তখনই আমি বলি লিফট নেই। তো অফকোর্স ইয়েস, তার যার বাড়ি যেখানে, সে যদি ধরো নিচে হাঁটতে নেমেছে কি বাজারে গেছে, তো অফকোর্স সে তো সিঁড়ি দিয়েই উঠবে। হ্যাঁ, এরকম আমি পেশেন্ট পেয়েছি যাকে চেয়ারে করে তুলছে বাড়ির লোক। এগুলো এক্সট্রিম, এগুলো আমরা কখনো বলি না। নর্মালি হাঁটা চলা করে নিশ্চয়ই সিঁড়ি দিয়ে উঠতে পারবে। এবার একবারে উঠতে গেলে তার শ্বাসের কষ্ট হবে, কমন সেন্স, আস্তে আস্তে উঠবে, একটু বড় স্টেপটায় গিয়ে একটু দাঁড়াবে, আবার উঠবে, কমন সেন্স ইউজ করবে। হ্যাঁ, মানে পাহাড়ের গ্রামে যদি মহিলা থাকেন তাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই হবে। তাহলে বাচ্চা হচ্ছে কি করে? আমি তো সেটাই বলি, যারা রাস্তায় কাজ করেন মোটে মহিলা হয়, তাদের তো কত বাচ্চা হয়, হচ্ছে কি করে, তাই না? মানে নেচারের এমনই নিয়ম যে ইউট্রাসের মুখটা এরকমই করে বানানো হয়েছে যে বাচ্চাটা বেরিয়ে যাবে না, অনেক হচ্ছে হাঁচলে কাশলে বেরিয়ে যাবে। এরকম আমার পেশেন্ট প্রশ্ন করেছে, হাত থেকে কিছু একটা নিচে পড়ে গেছে, ও কি নিচু হয়ে তুলবে? কামন, এটা কমন সেন্স, অফকোর্স বাড়িতে আর কেউ নেই, হাত থেকে পড়ে গেলে তো তোমাকেই তুলতে হবে,
কে বলেছে নিচু হতে পারবে না? নিচু হলে যদি বাচ্চাটা বেরিয়ে যায়। আমার চেম্বারে এসে অনেকে এরকম খুব পা টিপে টিপে হাঁটেন এরকম ভাবে। এবং আমার ক্লিনিকটায় আমি চেম্বারটা করি দোতলায়। হ্যাঁ, তো অনেকে আচ্ছা দোতলা অব্দি উঠবো, প্রেগনেন্সি এসে যাওয়ার পরে বাচ্চাটা পড়ে যাবে তার জন্য। তো এই নিয়ে অনেক কাউন্সেলিং এগেন লাগে। যাই হোক, কামিং ব্যাক টু মোর নর্মাল থিংস, আমার মনে আছে আমি মেডিকেল লিটারেচার অনেক পড়তাম এক সময়, কারণ হাতের কাছে আর কিছু থাকতো না, পড়ে ফেলতাম আর কি। তো সেখানে আমার মনে আছে একজন ডাক্তারের লেখাই পড়েছিলাম যে যদি বিয়ের পরে বাচ্চা হচ্ছে না এই সমস্যাটা যদি হয়, উই উইল নেভার ডিল উইথ অনলি দ্য হাজব্যান্ড অর অনলি দ্য ওয়াইফ, আমরা দুজনের সঙ্গেই কথা বলবো, একদম। কারণ উই উইল ট্রিট দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অ্যাজ এ ইউনিট। একদম। কিন্তু ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আপনার অভিজ্ঞতা কি বলছে যে এই বাচ্চা হচ্ছে না, এই দোষটা কি মহিলাদের ঘাড়ে বেশি চাপিয়ে দেওয়া হয়? হ্যাঁ, একটু বেশি চাপিয়ে দেওয়া হয়। সেটা এগেন আমাদের পুরুষতান্ত্রিক সমাজ সবসময় মহিলাদের ওপর চাপিয়ে দেওয়ার একটা দায় থাকে। তো সেই জন্য চাপিয়ে দেওয়া, আমরা সবসময় বলি যে হাজব্যান্ডকে সাথে করে আসতে হবে। আবার অনেক সময় এটা আছে যে হাজব্যান্ডের প্রবলেম আছে, ও কিন্তু জানে, তাই জন্য ও ইচ্ছা করে অ্যাভয়েড করতে থাকে, এরকমও আছে। সে জানে, তাকে যদি আলাদা দেখা, অনেকে এখন অবশ্য অনেকে আমি মেল পাচ্ছি যারা বিয়ের আগেও এসে স্পাম কাউন্ট করাচ্ছে, বা বউকে না নিয়ে একাই এসছে, আগে আমার কাউন্টটা দেখে যাই, যে বউয়ের সামনে ওই এম্বারাসমেন্টটা তারা পছন্দ করে না, যে ওর কাউন্টে প্রবলেম বলবো, ওইটা একটা মেল ইগোর ব্যাপার আছে। ঠিক আছে, এবার সবাই না, কিন্তু কেউ কেউ এরকমও আছে। কিন্তু অলওয়েজ আমরা বলি কাপল হিসাবে আসতে, কারণ দুজনের প্রবলেমটা দেখতে হয়। প্লাস সেক্সুয়াল হিস্ট্রিটাও ইম্পর্টেন্ট। অনেকেই এই যে এখন যুগে যারা দুজনে কাজ করছে, এরকমও আছে যে দে ডোন্ট হ্যাভ এনাফ টাইম, দুজনে একসাথে থাকছে না, একজন এক জায়গায় চাকরির সূত্রে থাকছে, আরেকজন আরেক জায়গায় চাকরির সূত্রে থাকছে, হয়তো উইকেন্ড কাপল। তো তোমার যে একটা উইকেন্ডেই বেরোবে এটা তো Not necessary. না। তো এবার তারা চলে আসছে আমরা ইনফার্টাইল বলে, আদৌ তারা ইনফার্টাইল না, তারা এনাফ টাইমই দেয়নি একসাথে। তো এইগুলো এক্সপ্লেন করতে লাগে, সেজন্য দুজনকেই দরকার। আচ্ছা, আর একটা কথা যেটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি শুনি সেটা হচ্ছে সারোগেসি। এবার সেখানে আমি যতটা বুঝি সেটা হচ্ছে যে সেখানে শুধু যে আপনার প্রেগনেন্সিটা বাইরে হয়েছে তাই নয়, দ্য ইউটেরাস ইজ অলসো নট, মানে ইটস সামওয়ান এলসেস ইউটেরাস, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে ভারতবর্ষে কি আইন বা নিয়ম আছে কিছু? হ্যাঁ, এই যে এআরটি রুল যেটা বেরিয়েছে, সেটা এআরটি অ্যান্ড সারোগেসি রুল। আগে ইন্ডিয়াতে কমার্শিয়াল সারোগেসি হচ্ছিল অনেক হারে। তার জন্য কি হচ্ছিল যে অনেক দেশ আছে যাদের দেশে সারোগেসি মানে ইয়ে নেই, মানে কোনো একটা হচ্ছে রুল নেই, আর একটা জায়গায় রুল আছে সারোগেসি করতে পারবে না। তো সেই আমেরিকার মধ্যেও এমন অনেক কাউন্টি আছে যেখানে করা যাবে না, সেখানে সেই জন্য লোকে বাড়ি অবধি চেঞ্জ করে। এখন ওরা এটাও রুল এনেছে যে বাড়ি চেঞ্জ করলেও হবে না আর কি, তুমি যে বাচ্চার জন্য বাড়ি চেঞ্জ করলে সেটাও হবে না। এরকম অনেক পৃথিবীতে রুল আছে। ইন্ডিয়াতে রুল ছিল না এক সময়, কমার্শিয়াল সারোগেসি মানে পয়সার বিনিময়ে ভাড়া নেওয়া, এটা খুব চলছিল। তো সেটা গভর্নমেন্ট মানে ভালো চোখে নেয়নি, তো এটা বন্ধ করার একটা রুল বানাচ্ছে। সারোগেসি কিন্তু ব্যান না আমাদের দেশে, সারোগেসির একটা রুল বানানো হয়েছে যেখানে বলেছে পয়সার বিনিময়ে কাউকে আমরা হায়ার করব। অফকোর্স তারা গরিব মানুষের মহিলাকে আমরা হায়ার করছি, সে পয়সার জন্য সেটা করছে, তো সেইটা করা যাবে না। যে সারোগেসি করবে তাকে, যেটা অ্যাভেলেবেল ইন্ডিয়াতে, সেটাকে বলে অ্যালট্রুইস্টিক সারোগেসি। কেউ একজন বললো আমি আরেকজন ওকে হেল্প করতে চাই, তাই আমি ওর বাচ্চাটা ক্যারি করব, মানে সেই হিসাবে কোনো টাকা পয়সা লেনদেন নেই এর মধ্যে। মানে এটা মোটামুটি অর্গান ডোনেশনের ক্ষেত্রে হ্যাঁ, যেরকম হ্যাঁ, হয়, মানে যেরকম হয় সেই টাকা দিয়ে রুলটা অর্গান দিয়েছে। ডোনেশনটা ইজ হবে নট না। লিগ্যাল। হ্যাঁ, তেমনি সারোগেসিটার ক্ষেত্রে সেই রুল আনা হয়েছে, কমার্শিয়ালি করা যাবে না, কিন্তু অফকোর্স করা যাবে, কেউ যদি তাকে হেল্প করতে চায় তাকে বলে অ্যালট্রুইস্টিক সারোগেসি। আচ্ছা, এবার আপনার ক্লিনিকের প্রসঙ্গে আসি, অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক। এই ক্লিনিকটা শুরু করার আগে পর্যন্ত আপনার জার্নিটা কেমন ছিল? জার্নিটা খুব খারাপ না। যেমন ধরুন ডাক্তারি শুরু করাটা, আমার ছোট থেকে এম ছিল আমি ডাক্তারি হব, সেটা হয়তো আমার বাবা আমার মধ্যে এমনভাবেই ঢুকিয়ে দিয়েছিল ব্যাপারটা, মানে আর কোনো প্রফেশন আমি ভাবিনি হব। তো ডাক্তারি হব, তারপর লাকিলি পেয়ে গেছি এন্ট্রান্স টেস্ট দিয়ে। হ্যাঁ, বাবা ডাক্তার ছিলেন না, বাবা টিচার ছিলেন, কিন্তু বলতেন যে বাবা ঠিকুজ্জি কুষ্টি এসবে বিশ্বাস করতেন যে ও ডাক্তার হবে, আচ্ছা এরকম। এবার আমার মা আবার ঘোর অবিশ্বাসী, আচ্ছা তো মা বলতো ওইসব হয় না, পড়াশোনা করো তবেই হবে। আচ্ছা। তো যাই হোক, মানে ওই প্রফেশনটা যেন আমার, এছাড়া আমি আর কিছু হওয়ার কথা ভাবিনি। যদি না হতাম কি হতাম আই ডু নট নো। তো তারপরে এই যে আমি গাইনোকোলজিস্ট হলাম, এটা তো আমাদের অনেক দিনের পড়াশোনা লাগে, স্টেপ বাই স্টেপ। এবার গাইনোকোলজিস্ট হওয়াটাও হয়তো আমার ডেস্টিনি ছিল,
কারণ দেখলাম যে দেখো অ্যাজ এ ফিমেল আমি ভাবলাম যে ফিমেলরাই আমার কাছে সবচেয়ে কমফোর্টেবল হবে Correct. এই তার ইন্টিমেট এরিয়া এক্সামিনেশন এন্ড ইন্টিমেট কথাবার্তা বলতে। আমি যতটা ভালো বুঝবো একটা মেল ডক্টর আমার মনে হয় আমার চাইতে কম সেন্সিটিভলি বুঝবে, কারণ আই হ্যাভ গন থ্রু ওদের লাইফটা, আমিও তো গেছি। হ্যাঁ, তো সেই জন্য আমি গাইনোকোলজিস্ট হতে চাইলাম। তারপরে এই আইভিএফ শেখাটাই আমার কাছে একটা মানে ভেবেছিলাম হয়তো করব, কিন্তু আমার ফ্যামিলিতেও একটা ইনফার্টিলিটির হিস্ট্রি আছে। তো আই হ্যাভ সিন দেম সাফারিং আ লট। আমি তো তখন অনেক ছোট ছিলাম, আমি তো তখনও এমডি পাসই করিনি গাইনি, তো সবকিছু বুঝতামও না। তো সেই জন্য তারপরে তাদের স্ট্রাগলটা দেখে বলে হলো যদি সত্যি আমি এটা শিখতে পারতাম আমি অনেকে এরকম কাপলকে হেল্প করতে পারতাম, যেটা আমার ফ্যামিলিতে আমি দেখেছি। তো তারপরে সেই থেকে একটা অ্যাসপিরেশন ছিল, হব কি করে হব আমি জানি না। তো এই যখন আমি ইংল্যান্ডে পড়তে গেলাম তখন ওই রকম ভাবে একটা জব করছিলাম, গাইনোকোলজি জব করতে করতে হঠাৎ একটা জায়গায় একজন বললো যে ওইখানে একটা ইনফার্টিলিটির জব ফাঁকা হচ্ছে, তুমি কি করতে ইন্টারেস্টেড, ওরা লোক খুঁজছে, এইরকম ভাবে মানে আমি না চাইতে হাতে পড়ার মতো। তখন আমি তো বললাম এক কথায় রাজি, হ্যাঁ আমি যাব। তার জন্য আমার ছোট ছেলে, আমার বাচ্চা তখন খুব ছোট ছিল, ওকে আমার হাজব্যান্ডের কাছে রেখে আমাকে যেতে হয়েছে, ওই স্যাক্রিফাইসটা আমায় করতে হয়েছে। এবং আমার হাজব্যান্ডও সেটাতে সাপোর্ট করেছে যে না, এটা যখন সুযোগ পাচ্ছ, লন্ডনে একসাথে থাকবো বলে, বাচ্চাকে মানুষ করবো বলে না থেকে আমি চলে গেছিলাম দূরে ওই কাজটা শেখার জন্য। তারপরে আমি বাচ্চাকে নিয়ে গেলাম, ওখানে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে অ্যাজ এ সিঙ্গেল মাদার সবসময়, কারণ বড় অন্য জায়গায় চাকরি করে, আমি অন্য জায়গায় থাকছি বাচ্চাকে নিয়ে। তো সেইগুলো স্ট্রাগল করে কিন্তু আমি যে স্যাটিসফাইড ছিলাম আমি শিখলাম। তারপরে এখানে এসে কাজ শুরু করি, ঠিক আছে। তারপর কাজ শুরু করে আমার মানে অসুবিধা হয়নি আর কি, আস্তে আস্তে ইন্ডিয়ান টেকনিকটা আবার অ্যাডপ্ট করতে শুরু করি। কারণ আমি যখন ইংল্যান্ড থেকে এলাম তখন দেখলাম দুটো দেশের পপুলেশন এত আলাদা, তাদের সাথে কথা বলার টেকনিকটাও অনেকটাই আলাদা। তার একটা বেসিক নলেজ লাগে না, তারপরে তো আমি বোঝাবো। তো প্রথম এটা অসুবিধা হতো যে ওদের যে একরকম ভাবে বোঝাতাম, এদের অন্যরকম একটা লেভেল থেকে বোঝাতে হতো, সেই জিনিসটা অ্যাডপ্ট করলাম। তারপর আস্তে আস্তে ভেবেছিলাম নিজের একটা ক্লিনিক হলে ভালো। তারপরে আস্তে আস্তে সেটাকে নিজের প্র্যাকটিস ডেভেলপ করিয়ে ফ্যামিলি ব্যালেন্স বলতে আমি সবসময় সিঙ্গেল মাদার হিসেবেই থেকেছি। আমার হাজব্যান্ড এখনো বাইরেই থাকে, তো ছেলে আমার সাথেই ছিল, সে তাকে ম্যানেজ করে, ছোট বাচ্চাকে ম্যানেজ করে, ছেলেও হেল্প করেছে, যে বায়না করেনি, বেশি ঝামেলা করেনি। তো এটাও বলেছি যে ওটাও বাড়িতে ছোট বয়স থেকে শেখানো হয়, ছেলে মেয়ের কাজের কোনো ডিফারেন্স হয় না, আর তুমি ছেলে বলে এটা করতে পারবেন এরকম কোনো কাজ নেই। উঠে বিছানা গোছানো থেকে আরম্ভ করে নিজের খাবার অ্যাটলিস্ট স্যান্ডউইচ বানিয়ে না, এগুলো আমার ছেলে ছোট থেকেই করতে পারতো। এবং বলতাম যে ওটা কোনো মায়ের কাজ না বা কেউ করে দেবে না, ছেলেও করতে পারে, এটা লাইফ স্কিল, এটা করতে হবে। আর মা ওয়ার্কিং হলেই ভালো, দেখ নাহলে তোর মাথার উপর পুরো পড়ে থাকবে, এই পড়লি কি, এটা করলি কি, ওটা কি করছি না তো, কিচ্ছু করছি না তোকে, তুই যা খুশি করছিস। আমি বলছি আচ্ছা ভালো, স্কুলের খারাপ রেজাল্ট করছে, ঠিক আছে ঠিক আছে, তাই কিছু বলছি না। তো ন্যাচারালি সেটা বলে দেখ সেটার একটা অ্যাডভান্টেজ তো তোর আছে, তো কোনটা ভালো বল, মা কাজ ছেড়ে বাড়িতে বসে থাকবে, তোর ঘাড়ের ওপর বসে থেকে বলবে যে এইটা কর, এটা করে, এটা করবে, নাকি তুই এটা চাইছ? ও বললো না না এটাই ভালো, তুমি করো কাজ। তো দ্যাটস হাউ ইট ওয়ার্ক। তারপরে আস্তে আস্তে নিজের প্র্যাকটিস ডেভেলপ করলাম, নিজের ক্লিনিক বানালাম। নিজের ক্লিনিক তৈরি করার চিন্তাটা আপনার মাথায় কখন এলো? এলো একটা আর কি, যেখানে আমি কাজ করতাম সেখানে একটা পেশেন্ট, মানে একটা ধরো একটা স্ট্যান্ডার্ড প্রোটোকলের মধ্যে সব কাজ করছি, কিন্তু তার সাথে কিছু মানে আমাদের প্রফেশনটাই এরকম যে একটা এমপ্যাথি ব্যাপারটার মধ্যে থাকবেই, নাহলে তুমি ভালো ডক্টর হতে পারো না। তোমার এমপ্যাথি যে কোনো প্রফেশনের সাথে, আমাদের প্রফেশন এইভাবে আলাদা যে সবাই তো কাজ করে গিয়ে অফিসে কাজ করছে চলে আসছে, আমাদের তো ব্যাপারটা ওরকম না। সামনে একটা লিভিং বিং বসে আছে, তার কষ্টটা তো আমি ফিল করতে পারছি। তো আমি যদি সেটাকে রেসিপ্রোকেট না করতে পারি, তাকে হেল্প না করতে পারি, তাহলে আমার ডাক্তার হয়ে লাভ কি হলো? ঠিক আছে না? তো সেই জন্য এবার ওইখান থেকেই একটা গরিব কাপেলের ট্রিটমেন্ট নিয়ে আমার যে কর্তৃপক্ষের সাথে একটু হলো, আমি বললাম ওকে একটু ছাড় দিন, ও পারছে না, বুঝতে পারছি কষ্ট হচ্ছে, কিন্তু তারা একদম নারাজ, না এটা করা যাবে না। আমি বললাম আমি এতদিন এখানে কাজ করছি, আমি আজকে একটা রিকোয়েস্ট করছি, এটা আপনারা রাখবেন না? তখন বললো না রাখবো না। আমি তখন বললাম সেই দিনই আমার শেষ, আমি কাল থেকে আমি আর আসবো না। তো তখন আমার কিছু ঠিক নেই, কোথায় চেম্বার করবো, মানে একটা বাড়ি টাড়ি তো দেখতে হবে, নাহলে আমি কোথায় কি করবো, জাস্ট ওইরকমই ছেড়ে দিলাম ঝোঁকের বসে। তারপর আস্তে আস্তে নিজের চেম্বার করতে লাগলাম, দেখলাম অসুবিধা হলো না, ওই গড গ্রেস করে মাঝে মাঝে পেশেন্টরা দেখলাম ভালোবেসে চলে এলো। অত ছোট চেম্বারে এই আইভিএফ এর পেশেন্টগুলো আসে না ইউজুয়ালি, তো দেখলাম চলে আসতো, তাও অনেক পেশেন্টই চলে আসতো, চলে যেত কিছুভাবে, কোনো টার্গেট ছিল না যে এতগুলো পেশেন্ট দেখতে হবে, এতগুলো কেস করতে হবে, আমার জীবনে এখনো কোনো টার্গেট নেই। তো সেই হিসাবে দেখলাম ভালোই তো, লোকে তো ট্রাস্ট করে চলে আসছে, যেখানে আমার নিজের ল্যাব নেই, আমাকে অন্য জায়গায় গিয়ে কেস করতে হচ্ছে, স্টিল পেশেন্টের ওই যে ট্রাস্ট, দ্যাট গিভ মি আ বুস্ট, যে লোকে তো বিশ্বাস করে আমার কাছে আসছে, আমার কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমার নেই, কোনো ক্লিনিক নেই এই অবস্থা। তখন ভাবলাম অফকোর্স ক্লিনিকটা করলে তো খুবই ভালো, কারণ আমি নিজের মতো কাজ করতে পারবো। এবার আস্তে আস্তে বাড়ি দেখা এ করা করতে করতে যা সময় লাগলো 2019 হয়ে গেল, যেখানে 2011-তে আমি
মানে কলকাতায় ফিরে প্র্যাকটিস শুরু করেছি। রাইট। অনেকের মধ্যেই ধারণা আছে যে আইভিএফ কিছুটা তো আনপ্রেডিক্টেবল, কারণ একটা মানুষের শরীর নিয়ে আপনি ডিল করছেন, কিন্তু এক্সপেন্সিভ। এই ব্যাপারে আপনি কি বলবেন? মানে এটা কিন্তু একটা ওই ডাবল ওয়্যামির মতো হয়ে যাচ্ছে, মানে একদিকে আনপ্রেডিক্টেবল, অন্যদিকে এক্সপেন্সিভ, দুটো একসঙ্গে হলে তো এটা ডেডলি কম্বিনেশন। এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ দেখো, এক্সপেন্সিভ ট্রিটমেন্ট বটে, কিন্তু আমি বলবো যে রুপির ভ্যালুয়েশন দেখো, ঠিক আছে? আমি আসছি, যখন আগেও আমরা আইভিএফ করছি, যখন সাকসেস রেট এত ছিল না, তখন কি এক্সপেন্সটা কম ছিল? ছিল না। সেই হিসাবে আমি আইভিএফ এর একটা রাফলি কস্ট, ধরো 1.5 থেকে 2 লাখ টাকা মতো কারো সাইকেলে কস্ট লাগে একটা অ্যাটেম্পটে। তো এই কস্টটা যদি ভাবো 1.5 লাখ টাকার 10 বছর আগের ভ্যালু দেখো, এখনকার ভ্যালু দেখো, এটা কি ইকুয়াল হলো? অফকোর্স না। ঠিক আছে, তো সেই হিসাবে আমি বলবো যে কস্টটা সেইরকম হিউজলি বাড়েনি। আগেও কিন্তু 1-1.5 লাখ টাকার কমে কেউ 10 বছর আগেও আইভিএফ করতো না। এখনো যদি আমরা কলকাতায় দিতে পারছি, এবার ইন্ডিয়ার অন্য পার্টে যাও, সাউথে যাও, ওয়েস্টে যাও, মহারাষ্ট্র, গুজরাট, 4-5 লাখ টাকা একটা সাইকেলের কস্ট পড়ে। আমি যখন ইংল্যান্ডে কাজ করতাম, মানে 2008 সালে বলছি, তখনই ওদের ছিল 4,000 পাউন্ড। এখন তো পাউন্ডের দাম আরো বেড়ে গেছে। তখন 100 টাকা হিসাবে করলেও মোটামুটি স্ট্যান্ডার্ড 4 লাখ টাকা। আমেরিকাতে একটু বেশি খরচ হয়, 5 থেকে 6 লাখ টাকা পার অ্যাটেম্প্ট। তো এবার কি বলবো, পার অ্যাটেম্প্ট, সেটা তখনকার কথা বলছি, এখন চেঞ্জ হবে আরো। আমি বলছি টাকার ভ্যালুয়েশন তো চেঞ্জ হতে থাকে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে বসে আমরা কিন্তু অনেক কম টাকায় সেই সার্ভিসটা দিতে পাচ্ছি, যেটা সেম প্রসেসটা তো সেমই থাকবে, মেশিন তো সেমই থাকবে, কালচার মিডিয়া তো সেমই থাকবে। তো কি করে আমরা কস্টটা কাটিং কোথায় করবো? তো ওই ইন্ডিয়ানরা আমরা একটা অদ্ভুত না, আমাদের সবসময় নাম্বার গেমে চলে সব। তো প্রসেসটা তো একই থাকবে, সবকিছু মেশিন সেম থাকবে, আর জিনিসগুলো সব ডিসপোজেবল। মিডিয়াগুলোও আসছে আইদার সুইজারল্যান্ডে তৈরি অথবা সিঙ্গাপুরে তৈরি, এরকম মিডিয়াগুলো। কিন্তু তাহলে আপনি কস্টটা কাট করছেন, সেই জন্য বলছি তো এর চেয়ে কম কস্ট কাটিং করা যায় না। না কিন্তু এটা আপনি করছেন না। এবার যেখানে কস্ট কাটিং, যেটুকু ধরো ইউরোপ আমেরিকার সাথে আমাদের এখানে কস্ট কাটিং হচ্ছে, একটা হচ্ছে নাম্বার গেম। যদি 10% পপুলেশনকে আমরা, মানে 1 in 6 ধরো ইনফার্টাইল, তো এদের তার মধ্যে কিছুটা পার্সেন্টেজ আইভিএফ লাগছে। এবার ওদের যেই পপুলেশনের লাগছে আমাদের তার চেয়ে অনেক বেশি। আমাদের তো নাম্বার গেমে আমরা বেশি, 140 কোটি। এবার আমাদের পার্সেন্টেজ হিসাবে দেখলে অনেক বেশি লোক ইনফার্টাইল সেই হিসাবে, যদিও আমরা মোস্ট পপুলাস কান্ট্রি হয়ে যাচ্ছে, তাও ইনফার্টাইলিটি রেটটাও বেশি হচ্ছে। এবার হচ্ছে যখনই অনেক নাম্বারে হয়, তখন এখানে বার্গেন করার একটা জায়গা চলে আসে, যে আচ্ছা আমি তোমার থেকে এতগুলো মাল তুলছি, তুমি কি আমাকে, যেরকম ইন্ডিয়ানরা টিপিক্যাল বার্গেন করে, যে তুমি কি আমাকে একটু কমে দেবে না, সেটা একটা করা যায়। আর মনোপলি না এখানে বিজনেসটা। ইউরোপ আমেরিকায় যেটা যেহেতু এনএইচএস ছিল, ওখানে কিন্তু জিনিসটা অনেক মনোপলি। একটা কোম্পানি ড্রাগ নিচ্ছ তো ওইটাই নিচ্ছ, একটা কোম্পানির মাল নিচ্ছ ওইখানে, এবার সে যা দিচ্ছে তুমি সেটা নিতে বাধ্য। আমাদের এখানে হাজারো কোম্পানির, এই ফার্মা কোম্পানির তো বিজনেস ইন্ডিয়া থেকে সারা পৃথিবীতে ছড়াচ্ছে। তো এই ফার্মা কোম্পানিগুলো মেডিসিনের দাম ক্রমশ কমাচ্ছে, তারা কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করছে। কিন্তু ও যদি আজকে 10 টাকা কমে দেয়, এ বলছে আমি তোমাকে 15 টাকা কমে দেবো। এইরকম করে কি হচ্ছে, এই যে এত বিজনেস থাকার জন্য ওষুধের মার্জিনে আমরা অনেকটা কম করতে পারছি। বাকি মিডিয়া আর ওইগুলো একই থাকবে, মিডিয়া ডিসপোজেবল, সেগুলো সবই ফরেন থেকে ইম্পোর্ট হচ্ছে, তো সেগুলো একই থাকবে। এখন ইন্ডিয়াতেও একটা কোম্পানি এসছে যে কিছু নিডল আর ইয়ে তৈরি করছে, যেটা ভালো, খুব ভালো, আমি নিজেও ইউজ করে দেখছি ভালো। তো এইভাবে কি হচ্ছে যে কস্টের ব্যাপারটা ভীষণভাবে একদম কমিয়ে আনা যাচ্ছে, যেটা ইউরোপে করা যাচ্ছে না, কারণ ওই মনোপলি দুটো কোম্পানি আছে, তাদেরই হরমোন তোমার নিতে হবে, তারা যে কস্টে দিচ্ছে সেইটা। এবার ওই একই কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে মালটা হচ্ছে কমে বেচছে, কারণ ইন্ডিয়াতে ও জানে যে ইউরোপে যদি 5টা পেশেন্টের জন্য, কিন্তু ইন্ডিয়ায় ওটা 50টা কি আরো বেশি 100টা পেশেন্টের জন্য কিনবে, সেই জন্য ওর কিন্তু লস হচ্ছে না, কারণ ওর ম্যানেজ হয়ে যাচ্ছে। এইভাবে কস্টটা কম করা যাচ্ছে, কিন্তু 1.5 থেকে 2 লাখ একটা বাজেট তো লাগছে। এইটাই আমি বোধহয় একবার ডক্টর দেবী শেট্টিকে বলতে শুনেছিলাম, যে ইউ টার্ন ইউর গ্রেটেস্ট উইকনেস ইনটু ইউর গ্রেটেস্ট স্ট্রেংথ। হোয়াট ইজ আর গ্রেটেস্ট উইকনেস? আমাদের বিরাট বড় পপুলেশন, আমরা সেটাকেই লেভারেজ করব। রাইট। আচ্ছা, আরেকটা যেটা মানুষের মনে ভয়, এটা কতটা অহেতুক ভয় সেটা আপনি বলুন, যে আইভিএফ প্রেগন্যান্সির ক্ষেত্রে কি প্রেম্যাচিওর বার্থ এর সম্ভাবনা বেশি? না, এটা আমরা আগে একটু ডিসকাস করলাম যে সবার এক হয় না, যে বললাম ইয়াং পার্সন, কোনো কোমরবিডিটি নেই, জাস্ট আইভিএফ হয়েছে, টিউব ব্লক আছে বলে, সেই গ্রুপটার জন্য কমই থাকছে, অসুবিধা নেই। কিন্তু ধরো পেশেন্ট অলরেডি ওবিস ছিল, পিসিওএস ছিল, তার ডায়াবেটিস হওয়ার চান্স বেশি ছিল, তার হলো টুইন, এবার তার রিস্কটা মাল্টিফোল্ড বাড়তে লাগলো।
ঠিক আছে, এবার তার ক্ষেত্রে দেখতে হবে যে সে কোথায় ম্যানেজড হচ্ছে, তাকে সেই যে সার্ভিক্সের লেন্থ মেপে মেপে আমরা দেখি যে কারুর যদি আগে সার্ভিক্সটা ছোট হয়ে যায়, প্রিটার্মের চান্স বেড়ে যায়, তখন আমরা তাকে সেলাই দেবো কিনা এটা ডিসাইড করি। হ্যাঁ, তো এরকমগুলো ফ্যাক্টরগুলোকে অ্যাসেস করতে হয়। বা ধরো কারোর প্রেশার বাড়ছে, অলরেডি প্রেশার ছিল যে পেশেন্টগুলো আমার অলরেডি অ্যান্টি হাইপারটেনসিভ খেত, তারপরে প্রেগনেন্সি এলো, অফকোর্স তার প্রেশারের বাড়ার চান্সটা আরো বাড়লো। তো এইবার কি হচ্ছে, হাউ উই ম্যানেজ ইন দ্য প্রেগনেন্সি, যে কত দূর অবধি আমি ওকে পুশ করতে পারবো ওর বডিকে, যার প্রেশারের ওষুধ যেহেতু আমাদের একটা নাম্বার অফ সবকিছু দেওয়া যায় না, প্রেগনেন্সিতে সেফ না, তো ওই কটা মেডিসিন দিয়ে কতদূর আমরা ওর বডিকে পুশ করতে পারবো তার উপর ডিপেন্ড করে। তখন ওইগুলোর ক্ষেত্রে কিন্তু বলা থাকে যে দেখো ভাই তোমার প্রিটার্ম হওয়ার চান্স আছে, তুমি সেইরকম জায়গায় ডেলিভারি করবে। এরকম পেশেন্ট আছে যাদের ইউটারাসটা পুরো সাইজই নেই, অর্ধেক আছে, তাকে আমরা বলি ইউনিকর্নেট ইউটারাস। তো ওগুলোকে সিঙ্গেল প্রেগনেন্সি দেওয়া হয়, কিন্তু বলাই হয় যে তোমার কিন্তু প্রিটার্ম হয়ে যেতে পারে, তুমি কি রাজি এই শর্তে প্রেগনেন্সি নিতে? তখনও তারা যদি বলে হ্যাঁ রাজি, আমরা সেভাবেই রাখবো, তাকে সেলাই দেবো, শুইয়ে রাখবো। এই যে শুইয়ে রাখার প্রশ্ন বলছিলাম, এই গ্রুপটার জন্য যাদের ইউটারাসটাই প্রবলেম আছে, ও পুরো টার্ম নিতে পারবে না, সাইজটা অর্ধেক, তো এদের প্রিটার্মের চান্সেস অনেক বেড়ে যাচ্ছে। বাকি যে বললাম কোমরবিডিটিস, কারো যদি ইনফেকশন হয়ে গেল, সেটা তো আনপ্রেডিক্টেবল, কোভিড এর সময়ও কত লোকের হয়েছে, হঠাৎ করে ইনফেকশন হয়ে গেল, তার থেকে জলটা ভেঙে গেল, সেটা প্রেডিক্টেড ছিল না। আনপ্রেডিক্টেড সবার ক্ষেত্রে হতে পারে আইভিএফ, কিন্তু আইভিএফ এর জন্য পার্সে বেড়ে যাচ্ছে সেটা কথাটা ঠিক না, কারণ আইভিএফ এর গ্রুপটাই একটু ডিফারেন্ট গ্রুপ, তারা সবসময় হেলদি গ্রুপই হচ্ছে না, সেই জন্য তাদের রিস্ক ফ্যাক্টর বেড়ে যাচ্ছে, নট আইভিএফ প্রসেসের জন্য হচ্ছে না। এইবার আসছে আমাদের ইন্টারভিউ এর র্যাপিড ফায়ার রাউন্ড। 15টা প্রশ্ন আছে আপনার জন্য। ঠিক আছে, শুরু করা যাক। আইভিএফ নিয়ে একটা আইন যদি আপনি বদলাতে পারতেন তাহলে কি বদলাতেন? যে ডিসক্রিমিনেশন, এটা ছেলেদের দিকেই কথা বলছি, ছেলেদের জন্য এটা খুব ডিসক্রিমিনেটরি আইন যেটা করেছে, কারণ সিঙ্গেল মেলকে কোনো চান্সই দেয়নি গভর্নমেন্ট। ওকে, আর যারা মানে সমকামী কাপল, তাদের জন্য কোনো চান্স দেয়নি গভর্নমেন্ট, এটা একটুখানি ডিসক্রিমিনেশন হয়ে গেল, সেই রুলটা হয়তো বদলালে ভালো হতো। অন্য ক্লিনিক যেখানে একটা ডিফিকাল্ট কেস নিতে চায়নি বা খুব কঠিন বলেছে, সেখানে আপনি কিভাবে বিষয়টা সামলান? আমি তখন ভাবি এটা চ্যালেঞ্জ, পেশেন্টকে আগে দেখি কেন ডিফিকাল্টি, কোথায় ডিফিকাল্টি অ্যাসেস করার চেষ্টা করি। এরকম যখন আমরা বলি, জানেন যে গ্যারেন্টি দিই না যে হ্যাঁ হবেই, কিন্তু চেষ্টা করি, এবং সেটাই যখন আমরা সাকসেস পাই, এরকম অনেকবারই হয়েছে, তখন ওটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম বলে খুশি, দুজনেই খুশি। ওকে, একজন ওনার বা ফাউন্ডার হিসেবে বিজনেস আর এমপ্যাথি, এই দুটো জিনিসকে আপনি ব্যালেন্স করেন কিভাবে? আমার অঙ্কুর ফার্টিলিটি খোলার মূলেই ছিল এই এমপ্যাথির ব্যাপারের জন্যই আমি খুলেছিলাম, যেখানে আমি কর্পোরেট না হলেও, কিন্তু কর্পোরেটগুলো তো এমপ্যাথি কোনো থাকে না, ডাক্তারদের হাতে থাকে না, লোকে ডাক্তারকে দোষ দিয়ে দেয় যে এরকম বলছেন, কিন্তু ডাক্তারের তো কিছু করার থাকে না, একটা সেট প্রোটোকলে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমি ভেবেছি আমি যখন নিজে করব, তখন অফকোর্স এই এমপ্যাথিটা দেখানোর স্কোপ বেশি পাবো, যেটা আমি দেখাই, সবসময় হেল্প করার চেষ্টা করি লোককে, বাজেট কমে করার চেষ্টা করি, এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি, এইভাবে ব্যালেন্স করা যায়। ফার্টিলিটি জার্নিতে থাকা প্রত্যেকের জন্য আপনার একটা বইয়ের রেকমেন্ডেশন। আমি বলবো পার্টিকুলারলি এই নিয়ে পড়বে না, আমি সবসময় সবাইকে বলি যারা হবি রাখো, ভালো বই পড়ো, যাতে একটা ইন্সপিরেশনাল কিছু হয়, কিন্তু পার্টিকুলারলি এই সাবজেক্টটা যেহেতু এত কমপ্লিকেটেড, এইটা নিয়ে পড়ে মাথায় আরো ওটা পাকিয়ে আরো টেনশন অ্যাংজাইটি বাড়িয়ে লাভ নেই। সবচেয়ে ভালো কিছু দেখো, ভালো বই পড়ো, যারা আরো বাড়ে, এনথুজিয়াজম যাতে থাকে, পজিটিভ ফিলিং দেয় যাতে, সেইটা সবসময় করতে বলি। যখন কোনো রোগীর আইভিএফ সাইকেল ফেল করে, তখন ব্যক্তিগতভাবে আপনি কি সেই খবরটা? অফকোর্স আমি সেটা প্রেফার করি, কারণ আমি চাই না যে আমি কোনো জুনিয়রের ওপর বা আমার এমব্রিওলজিস্টের ওপর সেই দায়ভারটা চাপিয়ে দেবো। আমি ফেস করি সেটা, ইটস কাইন্ড অফ আ ব্রেকিং ব্যাড নিউজ ফর এনিবডি, কারণ তার কাছে একটা মৃত্যুর খবর দেওয়ার মতো সামিল, যদি কারোর হলো না, সেটা তো সে তো এক্সপেক্ট করেছিল যে সে প্রেগনেন্সি এসে যাবে, তো তার বাচ্চার মৃত্যুই তার কাছে সেটা, তো দ্যাট ইজ আ ব্রেকিং ব্যাড নিউজ। এটা আমি খুব সিরিয়াসলি নিই, আমি নিজেই তাকে এক্সপ্লেন করতে শুরু করি সেটা, এবং সবসময় আমার এটা উদ্দেশ্য থাকে যে তারপরে তাকে একটা আশার খবরে শোনাবো, যে এইটা নেগেটিভ দিয়ে যেন এন্ড না হয়। আজ থেকে 10 বছর পরে রিপ্রোডাক্টিভ চিকিৎসাকে আপনি কোথায় দেখতে পাচ্ছেন? আমি তো দেখছি এটা আরো ভালো হতে চলেছে, এখন এআই চলে এসছে, যাতে হিউম্যান এরারের চান্সটা যাতে কমে, তো সেই হিসাবে অনেক কিছুতে এআই প্রেডিকশন মডেল চলে এসছে, যেমন পেশেন্টের কিছু ইনফরমেশন দিলে সাকসেস রেট কত হবে এআই ক্যালকুলেট করে বলবে, প্রচুর ডেটা ফিড করানো হচ্ছে এখন,
এমব্রিও সিলেকশনের জন্য এআই চলে আসছে, যে হিউম্যানলি সবসময় পসিবল হচ্ছে না, প্রত্যেক মিনিটে মিনিটে তো কেউ এমব্রিওকে দেখবে না, আমরা দিনের মধ্যে একবার হয়তো দেখছি, কিন্তু ওই এআই মাধ্যমে ওই ফটোগ্রাফগুলো নিয়ে দিয়ে বা কোন এমব্রিওটার আউটকাম কি হচ্ছে এই ডেটাটা ফিড করিয়ে এআই কিন্তু এখন প্রেডিকশন মডেলে বলতে দেবে, ও আচ্ছা এই এমব্রিও, এর চান্স অফ সাকসেস এই এরকম। তো এটা ন্যাচারালি প্রেডিকশন মডেলটা আগে যদি আমরা জানতেই পারি যে এইটাই সবচেয়ে ভালো এমব্রিও, এটা ট্রান্সফার করলেই হবে, তাহলে তো খুব ভালো কথা। এবং এমব্রিওটাকে বায়োপসি না করে, মানে বায়োপসি করা মানে তো একটা ইনভেসিভ প্রসিডিউর করা, সেটা না করে যদি এআই প্রেডিকশনটা এতই ভালো কারেক্ট হতে থাকে, তো যত ডেটা ফিড করানো যাবে তত ভালো। স্পাম সিলেকশনের জন্য এআই চলে এসছে, তো এই স্পামটা সবচেয়ে ভালো ডিএনএ আছে, এটাকে না এটা যদি বলে দিতে পারে তো ন্যাচারালি তাহলে তো আমাদের আরো সাকসেস রেটের জন্য ভালোই হবে। আপনার মতে সবচেয়ে আন্ডাররেটেড লাইফস্টাইল ফ্যাক্টর যেটা এক্সেল বা স্পার্ম কোয়ালিটিকে এফেক্ট করে? আমি বলবো অ্যাংজাইটি আর ব্যাড ইটিং হ্যাবিট। এইটা এখনকার দেখা যাচ্ছে অ্যাংজাইটি আর ব্যাড হ্যাবিট, শুধু ইটিং হ্যাবিট না, ওটাকে স্লিপ প্যাটার্নটাও ভীষণ ডিস্টার্ব। তো কম সময় ঘুমাচ্ছে, অনেক সময় রাত্রি 2-3টে আমার অনেক পেশেন্ট ঘুমাতে যাচ্ছেন, তারা ওরকম কাজ করে হয়তো অন্য দেশের সাথে, তাদের টাইমের সাথে এদের টাইমটা ম্যাচ করাতে গেলে এরকম রাত 2-3টের সময় ঘুমায়, তারপরে 11টার সময় ওঠে, এরকম একটা অদ্ভুত একটা লাইফস্টাইলে বহু লোক হচ্ছে, সেগুলো অবশ্যই এফেক্ট হচ্ছে, এবং খাওয়া দাওয়ার প্যাটার্ন। আচ্ছা, একটা নিখুঁত সেল যখন আপনি ইমপ্ল্যান্ট করছেন, সেটা ব্যর্থ হওয়ার সবচেয়ে সাধারণ কারণ কোনটা বলে আপনার মনে হয়? এক নম্বর হচ্ছে অনেক সময় কিছু আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর থাকে যেটা ট্রান্সফারের সময় হঠাৎ করে এলো। যখন আমি ট্রান্সফার, খুব সুন্দর এমব্রিও, সুন্দর এন্ডোমেট্রিয়াম ছিল, ট্রান্সফার করতে গিয়ে ডিফিকাল্টিটা হলো, ঠিক আছে, সেটা কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি হতে পারে, কোনো পেশেন্টের যাওয়ার রাস্তাটা মানে ইউট্রাসে ঢোকার রাস্তাটা ভেরি ডিফিকাল্ট, যেটা আমি প্রেডিক্ট করতে পারিনি, সেই দিনকে হলো। সেটা আমার কাজে মানে ঢুকতে গিয়ে যদি আমি ইউট্রাসকে ট্রমা দিই, তখন ইউট্রাসে কন্ট্রাকশন শুরু হয়, তখন এমব্রিওটা আইদার ভিতরে ঠিকমতো গেল না, গেলেও ইউট্রাস ওটা রিজেক্ট করে ফেলে দিল, তো ন্যাচারালি নষ্ট হলো। এটা কমন ফ্যাক্টর থাকে, কারণ আদারওয়াইজ বাকি আমরা সবকিছু ফ্যাক্টরকে করতে পারি, কিন্তু ওই ট্রান্সফারের সময় যে ফ্যাক্টরটা থাকে সেটা একদমই আনপ্রেডিক্টেবল, কার এটা হবে আগে থেকে সবসময় বোঝা যায় না। আচ্ছা, এআই এর ব্যবহার ইন রিপ্রোডাক্টিভ ট্রিটমেন্ট এই মুহূর্তে কি হচ্ছে? যদি হয় তাহলে কতটা রিলায়েবল? এখন যেটা হচ্ছে স্পাম অ্যাসেসমেন্টের জন্য আমরা কমনলি আমিও করছি, সেটা কম্পিউটার বেস টেকনিকে করছি, যাতে স্পার্মের মরফোলজি মানে যেটা ডিফিকাল্ট পার্ট হিউম্যান আইতে দেখা সবসময়, তো সেইটাতে খুব সিলেকশনে সাহায্য করছে। ডিএফআই বলে আরেকটা টেকনিক আছে যেখানে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন দেখি স্পার্মের হেডের, সেগুলোও এখন এআই মাধ্যমে চলে আসছে, এগুলো খুব কমনলি ইউজ হচ্ছে। বাকি ইক্সি বলে যে মেকানিক্যাল প্রসেসটা যেখানে স্পার্ম ইনজেক্ট করা, ওটা রোবট মাধ্যমে করার চেষ্টা চলছে, বাট এখনো এখানে আসেনি, বাট চলছে। ক্যারিয়ার একদিকে আর মাতৃত্ব আর একদিকে, আপনি নিজের অভিজ্ঞতা থেকে বলুন যে মহিলাদের কি এখনো এই দুটোর মধ্যে চুজ করার প্রেশার দেওয়া হয়? একদম দেওয়া হয়। আমার অনেক পেশেন্ট দেখেছি খুব দুঃখী হয়ে আসে এবং তারা বলে যে আমি চাকরিটা আমার জন্য বড় না, চাকরি আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমার প্রেগনেন্সি চাই। আমি যেটা নিজে ওয়ার্কিং মাদার হিসেবে সবসময় তাদের বারণ করি, কারণ এটা যেহেতু গ্যারেন্টি আমাদের দিতে পারি না, তো যদি তখন আইভিএফ এ ফেলিওর হয় তখন ওর তো ডিপ্রেশনের লেভেল আরেক লেভেলে যাবে, আমার চাকরিও হলো না, ছেড়ে দিলাম বাচ্চার জন্য, বাচ্চাটাও হলো না। এই জন্য আমি বারণ করি সবসময় যে কেরিয়ারকে জাগল করে নিশ্চয়ই করা যায়, এবং আইভিএফ ট্রিটমেন্ট যেহেতু এই কয়েকদিনের ব্যাপার, ট্রিটমেন্টটা 10 দিন 12 দিন 14 দিন ছুটিও যদি লাগে, তার সেই জন্য তো চাকরি ছাড়ার দরকার নেই, কারণ প্রেগনেন্সিতে আমি কাউকে বলছি না যে বিছানায় শুয়ে থাকতে হবে, কেন চাকরি ছাড়বে? আচ্ছা, কিছু ক্লিনিক কি আপনার মতে অপ্রয়োজনীয় ক্ষেত্রেও আইভিএফ পুশ করে? সে তো আছে, এই কমার্শিয়ালাইজেশনটা তো বন্ধ করা যাবে না। ইন্ডিয়াতে রুল তো এত বানানো হয়েছে, কিন্তু রুলের ইমপ্লিমেন্টেশন এবং সবাইকে সেটা ফলো করা, এটা তো আমরা যে কোনো ক্ষেত্রেই জানি যে সবাই করছে না সেটা, তো সবাই কি খারাপ না? নিশ্চয়ই কেউ কেউ এরকম মানে কাজ করছে, সেই জন্যই কথাটা উঠছে যে যার ক্ষেত্রে লাগছে না তাকেও করতে বলছে। এবার খুব মুশকিল এইটা, যখন পরে পেশেন্টগুলো আসছে যে কোথাও একটা ফেলিওর হয়ে, তখন বলছে আরে এটা কি করে এইটা করলো, আমরা বলছি, কিন্তু এগেন আবার ওটাও মুশকিল বলা, তার সামনে গিয়ে আরেকজনের সমালোচনা করা, কারণ কেউ কোথাও গ্যারান্টি করতে পারে না যে সব ঠিক যাবে, তো এটা হলো বলা মুশকিল। বাট সেই জন্য আমরা চেষ্টা করি যতটা হোক রিজনেবল তাকে এক্সপ্লেন করি, তো যে কোন ট্রিটমেন্টটা লাগছে, কেন লাগছে, এটা আমার স্ট্যান্ডার্ড প্রসিডিওর, যে আমি সবসময় তাকে এক্সপ্লেন করি। যে সে যদি বলে যে কেউ আমি আইইউআই করবো, আইভিএফ করবো না, তো আমি তো তাকে জোর করতে পারি না, আমি বলি আমার মতে এটার সাকসেস এই, এটার সাকসেস এই, এবার ইট ইজ আপ টু ইউ, তুমি
কি করবে। তুমি যেটা চুজ করবে, সে যদি বলে আমার দুটো এগ আছে, আমার আইভিএফ ওটা দিয়েই করে দিতে হবে, তো সাকসেস রেট কম জেনে সে যদি করতে চায়, আমার তো কোনো নেই, আমি তো কখনো চাপিয়ে দেবো না আমার মতটা যে আচ্ছা তুমি ডোনার এগ নাও, কারণ ওটা বায়োলজিক্যাল না। যারা স্বাভাবিকভাবে প্রেগনেন্ট হতে পারছে না, সবার জন্যই কি আইভিএফ প্রযোজ্য? একদমই না। ওই যে বললাম, কারণটা খুঁজে বার করি যে কোথায় প্রবলেম হচ্ছে। অনেকে যদি টাইমের প্রবলেম হয়, তাদের সেই সময়টা একসাথে থাকতে বলি, বা কারুর ক্ষেত্রে হয়তো সামান্য ট্রিটমেন্ট, কিছু ওষুধ দিলেই হয়ে গেল সমস্যার সমাধান, কারোর লাইফস্টাইল ম্যানেজ করলেই সমস্যার সমাধান, কারোর বা হয়তো আইইউআই এর মতো ছোট ট্রিটমেন্ট লাগলো, সেটাও লাগতে পারে। আইভিএফ সবার জন্য না, যার লাগবে তার লাগবে, তার আর কোনো অপশন নেই, তাই জন্য আইভিএফ। সন্তান ধারণ করা ব্যক্তিগত পছন্দের চেয়ে কি সামাজিক বা পারিবারিক প্রত্যাশায় বেশি হচ্ছে? আমি বলবো দুটোর জন্য ইয়েস। পারিবারিক প্রত্যাশা থাকে, কারণ সবাই ভাবে যে আমার পরবর্তী প্রজন্মকে দেখে যাবো, সেটাতে কোনো দোষ দেখছি না আমি। কিন্তু নিজের পছন্দ যে নেই, মেয়েদের এমন একটা আমাদের সত্তা, মাতৃসত্তা সবসময় আছে। ছেলেদের মধ্যে আমি বলবো পিতৃসত্তা সবসময় যে বাচ্চা হতে হবে তাই না, আমরা পেটকেও তো ভালোবাসি, কেউ গাছপালাকেও তো ভালোবাসি, সবকিছুর মধ্যে একটা স্নেহ ব্যাপারটা তো লুকিয়ে থাকে। তো বাচ্চাটার অপত্য স্নেহ, দ্যাট ইজ ভেরি কমন। এবং আমি বলি যে যদি এই যারা এখন হয়তো ডিলে করছে, তাদের জন্য বলি যে ওই যে মানে ফ্রিজিং অপশনটা রাখতে, কারণ এমন একটা টাইম আসবে তখন তার মনে হবে একটা কেউ থাকলে আমার ভালো হতো, বাট সেই সময় তার বায়োলজিক্যালি সব না। হ্যাঁ, সেটাই। একজন যার আইভিএফ চলছে বা হচ্ছে, পরিবারের কোন আচরণটা তার উপর মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে? এক নম্বর হচ্ছে যে টাকা খরচ হচ্ছে বলে পরিবার যদি তখন বলতে থাকে, স্পেশালি মহিলাকে বলতে থাকে যে দেখছো এত টাকা খরচ হয়ে গেল, শাশুড়ি বলছে আবার ছেলের এত টাকা খরচ হয়ে গেল, আর যদি প্রেগনেন্সি না আসে তখন মহিলা ভাবছে আমি তাহলে কি করব, আমি কি এতটাই ব্যর্থ। মানে এটা একটা আলাদা মানসিক প্রেশার, তার জন্য অ্যাংজাইটি, টেনশন আরো বেশি হয়ে যাচ্ছে, এবং তারা ভয়ে আছে যদি না হয় তাহলে আমাকে নেবে না। অনেকে বলে কি ও আরেকটা বিয়ে করে নেবে, না হলে আমাকে আর বাড়িতে নেবে না। কিন্তু যত বেশি তার অ্যাংজাইটি আর স্ট্রেস হচ্ছে, তত খারাপ, নিশ্চয়ই তার জন্য খারাপ হচ্ছে। আইভিএফ শুরু করার আগে একটা কঠিন সত্যি যেটা দম্পতির জানা উচিত। কঠিন সত্যিটা এই যে 100% সাকসেস আমরা দিতে পাচ্ছি না, কিন্তু এটাও ঠিক যে এই টানেলের ওই পাশে যে লাইট একদম নেই, পুরোটা ডার্ক তা না। কারণ এই যে বললাম, যাদের ক্ষেত্রে আইভিএফ করছি তাদের সেটা দরকার ছিল তাই করা হচ্ছে, আদারওয়াইজ তাদের বায়োলজিক্যাল চাইল্ড পাওয়া সম্ভব ছিল না। তো সেই জন্য সেই দিক থেকে যদি দেখতে হয়, সেখানে যদি আমরা যেই অ্যামাউন্ট অফ সাকসেস বলছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার এক্সপিরিয়েন্স এতদিনের থেকে আমি বলতে পারি, একটাতে যদি কারোর ফেলিওর হয় তাকে ভেঙে পড়তে বারণ করি। অনেক সময় আমরা ফ্রোজেন সাইকেল পরে যখন করি, যে বললাম এক্সট্রা এমব্রিও রেখে দিলে যে ফ্রিজ করে তারপর থেকে আবার ট্রান্সফার করা যায়, সেটা অনেক কম খরচের ট্রিটমেন্ট, এবং সেই ক্ষেত্রে আমরা 2 থেকে 3টে অ্যাটেম্পটের মধ্যে 90% কাপল কিন্তু কনসিভ করবে। এবার 10% যদি বা 5%, সেটা ভেরি আনফর্চুনেট যে আমি তাকে দিতে পারলাম না, তখন হয়তো ডক্টর চেঞ্জ করলে তার ভালো, যে 100% করতে পারলাম না। কিন্তু 2 থেকে 3টে অ্যাটেম্পটের মধ্যে 90% কাপল কনসিভ করে। আমাদের সঙ্গে আজ ছিলেন ডক্টর সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, যিনি কথা বলছিলেন আইভিএফ এর ব্যাপারে এবং তার ক্লিনিকের ব্যাপারে, অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক। ডক্টর বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং সমস্ত কিছু এতটা প্রাঞ্জলভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি পডকাস্ট ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর সামনের সপ্তাহে আমি দীপ ফিরে আসবো আরেকজন স্পেশাল গেস্টকে নিয়ে। নমস্কার। নমস্কার।